যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মনিরুল। আমার বাসা যশোর জেলার কোনো এক গ্রামে। স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না। আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা এখন পর্যন্ত আমাদের পরিবারের সাথে ঘটে চলেছে। ব্ল্যাক ম্যাজিক এটা যে কত বড় ভয়ঙ্কর সেটা সবাই জানেন। আমাদের পরিবারের সদস্য 4 জন, আম্মা, আব্বা, আমি আর আমার বড় বোন। আমাদের 4 জনকে করা হয়েছে অনেক বড় কালো জাদু। আমার আম্মু অনেক আগে থেকেই অসুস্থ বোধ করেন। মাথা ঘোরে, বমি আসে, পেট ব্যথা করে, বিছানা থেকে উঠতে পারেন না। আমরা সাধারণ রোগ ভেবে তেমন কোনো পাত্তা দেইনি। অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কিছু হয়নি। এরপর এভাবেই দিন কাটতে লাগলো। কখনো ভাবিনি আমাদের জীবনে এত বড় ঘটনা ঘটতে থাকবে। কিছু বুঝতে পারিনি। এদিকে হঠাৎই আমার আব্বার প্রেশার আর ডায়াবেটিস বেড়ে যেতে থাকে। শরীরের শক্তি কমে যেতে থাকে। আমার নিজেরও বিভিন্ন সমস্যা হতে থাকে। এভাবে অনেক দিন চলে যায়, কিছুতেই কিছু হয় না। ধীরে ধীরে সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায়, ঠিক মতো কিছু করতে পারে না, বিছানায় পড়ে থাকে। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমার নানি একদিন আমাদের বাসায় বেড়াতে আসেন। আমার নানি আবার বেশ শৌখিন। আমাদের বালিশ, কাঁথা আমার নানি নিজেই বানিয়ে দেন, ঠিক করে দেন আগের থেকেই। আমাদের বালিশের বয়স অনেক দিন হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। তাই নানি ঠিক করলেন বালিশ থেকে তুলা বের করে নতুন তুলা দিয়ে বালিশ তৈরি করবেন। যথারীতি প্রথমে আমার আম্মুর বালিশটা খুলতে শুরু করলেন, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেই বালিশের ভেতর থেকে বের হয় একটা সাদা কাগজে কুচি কুচি আরবিতে লেখা কুফরি কালাম, আর একটা কাগজে 5টা কি 6টা লাল কালি দিয়ে গোল করা ছিকলি। এটা দেখে আমার নানি চিৎকার করে ওঠে। সবাই ওইটা দেখে বিশ্বাস করতে পারে না। আম্মার এই অবস্থার কারণ সবাই বুঝতে পারে। এরপরও আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে যে ভাবতে পারিনি। সন্দেহ থাকাতে আস্তে আস্তে আমাদের বাসার সব বালিশই খোলা হয়। বিশ্বাস করেন, প্রত্যেকটা বালিশ থেকে বের হয় কুফরি কালাম। আমরা সবাই হতভম্ব হয়ে যাই। আমরা কখনো কারো ক্ষতি করিনি কোনোদিন। আমরা পরিশ্রম করে খাই, মধ্যবিত্ত পরিবার আমরা। এসব দেখে সবাই ভেঙে পড়ি, কান্নাকাটি করি। আমার আম্মু অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার বালিশ থেকে পাওয়া যায় বিভিন্ন ছোট ছোট কাপড়ের টুকরা। আমার অনেক ছোটবেলার পুরনো গেঞ্জি আর একটা কাপড়ের টুকরোতে পাওয়া যায় 1 চিমটি মাটি। আর আমার আব্বার বালিশ থেকে পাওয়া যায় পুরনো শার্টের টুকরো, লুঙ্গির টুকরো, গামছার টুকরো, 1 করা কাঠ, আরো ছোট ছোট বিভিন্ন টুকরো। আমার আপুর বালিশ থেকে পাওয়া যায় 3 পিসের কাপড়, পায়জামার কাপড়, বিভিন্ন টুকরা। এসব দেখার পর সবাই হতভম্ব হয়ে যায়। এই অবস্থায় আমার নানি গ্রামে একটা কবিরাজের খোঁজ করেন। আমাদের সবাইকে সেখানে নিয়ে যান। রাত 10টার পর কবিরাজ আসেন। সবকিছু দেখে কবিরাজ অবাক হয়ে যান, ভয় পেয়ে যান। আবার বলেন এগুলো খুব খারাপভাবে করা হয়েছে, এর সমাধান করতে সময় লাগবে, পুরোপুরি সমাধান হবেও না সেটা বলে দেন। দীর্ঘ 1 ঘন্টা ধরে কবিরাজ সব দেখে শুনে যা বলেন তা আজ পর্যন্ত আমি কখনো শুনিনি। 3টা চরিত্রের মানুষ দিয়ে এই কুফরি কালাম করা হয়েছে। 1 হচ্ছে হিন্দুতান্ত্রিক, 2 হচ্ছে জানোয়ার পালে যারা তাদের, এবং 3 হচ্ছে কোনো একজন মৌলানাকে দিয়ে। আমার আম্মুই তার বিচার শিখার, একদম চিরতরে পাগল করে মেরে ফেলার জন্য। আমার আব্বাকে করা হয়েছে যেন আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, কাজ করে সংসার চালাতে না পারে, বিছানায় পড়ে যায় এই জন্য। আর আপুকে করা হয় আমার আপুর সংসার জীবন সুখী না হয় এই জন্য, অশান্তি যেন সবসময় লেগে থাকে। আর আমাকে করা হয় পড়াশোনা নষ্ট করার জন্য, সবসময় মাথা গরম রাখার জন্য, যেন আমি সবার সাথে খারাপ ব্যবহার করি। আর 1 চিমটি মাটির বিষয়ে বলেন এটা অবিবাহিত মেয়ের কবরের মাটি, যেন আমরা সব সময় হতাশায় থাকি। আমাদেরকে 3টা তাবিজ
করা হয়েছিল। একটা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, আর একটা শরীরে বসে গেছে, আর একটা এই মাটি। আমার আব্বার কথা শুনে আরো অবাক হলাম। মানুষ এত খারাপ হয় কিভাবে? আল্লাহ জাহান্নাম এদের জন্যই তৈরি করেছেন। আমার আব্বাকে করা হয়েছে 41 বার, কিন্তু আমার আব্বার শক্তির সাথে পেরে ওঠেনি, কারণ আমার আব্বা সবসময় পরিশ্রম করেন, লোহা হাতুড় এগুলো নিয়ে সবসময় কাজ করেন, এই জন্য বেশি কিছু করতে পারেনি। কিন্তু আমার আম্মাকে প্রায় শেষ করে দিয়েছিল, অর্ধেক পাগল হয়ে গিয়েছিলেন তিনি। আর বললেন এর আগে 3 বার আমার আম্মুকে বান মারা হয়েছিল, কিন্তু আমার আম্মা নিয়মিত নামাজ পড়তেন, কোরআন পড়তেন, এই জন্য তিনি এখনো বেঁচে আছেন। না হলে কি হতো আল্লাহ জানেন। আর আমার আপু শ্বশুর বাড়ি থেকে সেখানে থাকার কারণে বেশি সমস্যা করতে পারেনি। তবে একবার আমাদের বাসায় আসলে ওই বালিশে যদি সে মাথা রাখে, যেটিতে আমার আব্বার প্রচন্ড প্রেশার, ডায়াবেটিস বেড়ে দুর্বল হয়ে যায়। সবকিছু শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। আম্মা নানি সবাই কান্নাকাটি করতে শুরু করে, আল্লাহর কাছে বিচার দাবি করে। আমরা জীবনে কখনো কাউকে সামান্য ক্ষতিও করিনি, তাহলে কেন আমাদের পরিবারকে শেষ করে দিতে চাচ্ছে? ছোট ছোট টুকরোগুলো কবিরাজ এক জায়গায় করেন, সেগুলো হচ্ছে হিন্দু দেবতা কালী, হনুমান, দুর্গা, এদের উপমা করা হয় আমাদের কাপড় দিয়ে, আর কবরের মাটি কাউরা দিয়ে, মানে জানোয়ার দিয়ে বেড়ায়। আর পরিশেষে কবিরাজ যে কথাটি বলে সেটা শোনার জন্য একদম প্রস্তুত ছিলাম না। কবিরাজ বলল এগুলো করেছে যে সে আমাদেরই কাছের মানুষ, সে একজন মহিলা। আর কোনো কিছুই কবিরাজ বলল না। আমরা কিছুই ভাবতে পারলাম না। কবিরাজ 3 দিন সময় নিল আর বলল সারা জীবনই এমন করে যাবে সেই নিকৃষ্ট মহিলা, আল্লাহকে ভরসা করে থাকতে হবে। 3 দিন পরে কবিরাজ সব কাটিয়ে দেন, পানি পড়া তেল পড়া দেন, এবং করার সময় বিভিন্ন সমস্যা হয় এটাও বলেন। যথারীতি বাসায় এসে গভীর রাতে 2 জন মানুষ মিলে এটা করা হয়। মাটিতে কোপ দেওয়ার পরেই শুরু হয় বাধা, বড় হতে থাকে, আবার বারবার মানা করতে থাকে ওইটা না করার জন্য। কিন্তু কবিরাজের কথা মতো কাঠটা মাটিতে পোতা হয় ধীরে ধীরে, এবং সব আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আর একটা তাবিজ বিছানায় রাখতে বলেন। সবকিছুই করা হয়, বিভিন্ন ঔষধ দেন, আর আমাদেরকে সতর্ক করে দেন যেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকি। আলহামদুলিল্লাহ, তারপর থেকে এখন আমরা অনেক ভালো আছি, কিন্তু সমস্যাগুলো এখনো চলছে। আব্বা আম্মা দুজনেরই প্রেশার, ডায়াবেটিস, ওষুধ খেলে ভালো থাকে, আগের মতো আর নেই। আর আমারও মাঝে মাঝে সমস্যা হয়। কবিরাজ বললে এগুলো দীর্ঘদিন থাকবে। মহান আল্লাহ পাকের রহমতে আমরা এখনো বেঁচে আছি। আমাদের জীবনের চরম সত্য ঘটনা আর আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না কোন অপরাধে আর কে আমাদের মারতে যাচ্ছে। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন এই সব কুফরি কালাম থেকে সবাইকে হেফাজত করেন। আর ঘটনা সিলেক্ট হলে প্রচার করবেন, ভুল হলে ক্ষমা করবেন। আমি মোহাম্মদ মনিরুল যশোর থেকে বলছি। অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি যশোরের কোনো এক কলেজে। ভালো থাকবেন সবাই। আরও একটা ঘটনা আমার কাছে আছে, সময় করে পাঠিয়ে দেব। তো এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমি শুধু এটুকু বুঝলাম না, যখন আপনারা এই জিনিসটা বাসায় নিয়ে এসে যখন আপনারা কাজ করছিলেন, মাটি কুপাচ্ছিলেন, বা এরকম যে ঘটনাগুলো আপনারা বলছিলেন, সেই সময় আপনাদেরকে যে বাধা দিচ্ছিল সেটা আসলে কে বাধা দিচ্ছিল, কিভাবে বাধা দিচ্ছিল, কোন কোন ধরনের বাধা পাচ্ছিলেন, সেটা যদি আরেকটু ডিটেইলে আমাদের বলতেন তাহলে আরও বেশি ভালো হতো। এবং সেটা নিশ্চয়ই আপনি একদিন ইমেল করে আমাদের জানিয়ে দেবেন। কুফরি কালাম করা, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যেটাই বলি না কেন, সেটা করা একটা জঘন্য অপরাধ। আমি জানি না মানুষ কোন স্বার্থে এই অপরাধ করে, কেন মানুষ মানুষকে এইভাবে কষ্ট দেয়, কেন মানুষ মানুষকে এইভাবে এক বিপদের দিকে ঠেলে দেয়। এবং যে সমস্ত মানুষ করছেন এই সমস্ত কাজ, তাদের তো পৃথিবীতে কোনো বিচার হয় না, কিন্তু যারা ধ্বংস হবার তারা চিরতরে ধ্বংস হয়ে যান। আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করুন এই ব্ল্যাক ম্যাজিকের কবল থেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আরও একবার জানিয়ে দেবো যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস russell.bhoot.com
gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আরেকটি কথা, 31 তারিখ হ্যালোইন উপলক্ষে একটা স্পেশাল এপিসোড করতে চাই। সেই স্পেশাল এপিসোডে আপনাদের ঘটনা পাঠাতে হবে এবং সেই ঘটনাগুলো খুব দ্রুত আপনারা আমাদের পাঠিয়ে দিন। সেই ঘটনা নিয়ে আমরা একটা স্পেশাল এপিসোড করতে চাই। অবশ্যই এই সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের ঘটনায় এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত.com-এ। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এবং ভূত.com-এ আপনারা যখন আমার সঙ্গে থাকেন এই সময়টা আসলে খুব অদ্ভুত কাটে। এই সময়টা আমার জীবনের আপনি বলতে পারেন যে শ্রেষ্ঠ সময়। এবং আপনাদের যখন ঘটনা পাই, দারুণ দারুণ ঘটনা যখন আপনারা পাঠান, তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগার মুহূর্তগুলোর মধ্যে একটি। ঘটনা আরো বেশি চাই এবং হ্যালোইন নিয়ে যেটা বলছিলাম যে হ্যালোইন নিয়ে আরো বেশি ঘটনা পাঠাবেন, সেটাই আশা করব। এখন চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। এখনকার ঘটনা শুনলে বুঝতে পারবেন যে আমার কাছে আরো একটি ঘটনা রয়েছে। মানে এখন থেকে এই ঘটনাটি বাদ দিয়েও আরো একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটিও ব্ল্যাক ম্যাজিকের। তো আমরা এই জন্যই ভাবছিলাম যে আজকের এপিসোডটা শুরুই করি না কেন ব্ল্যাক ম্যাজিক দিয়ে। তো সেই চিন্তা থেকে আমাদের আসলে আজকের এই এপিসোডটি করা, এবং আশা করছি যে আপনাদের এই এপিসোডটি ভালো লাগবে। এবং আমাদেরকে মামুন পাঠিয়েছেন উত্তরা থেকে আরো একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমার আসলে বলার কিছু নেই। ব্ল্যাক ম্যাজিকে যারা ভুক্তভোগী তারাই শুধু জানেন জীবন কত কঠিন, জীবন কতটা বেশি মানে জঘন্য হতে পারে তাদের জন্য। এবং আমি এই বিষয় নিয়ে যে আরো যারা আছেন, যারা এই সমস্ত ব্যাপারে ভুক্তভোগী, তারা অবশ্যই জানাবেন। আমি কোনো সময় এরকম দেখিনি, কেউ কিন্তু আমাদের সাথে কখনো এরকম ঘটনা শেয়ার করেনি যে তিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন। যারা ব্ল্যাক ম্যাজিক করেন তারা কিন্তু কখনো স্বীকার করেন না, কারণ আমার মনে হয় যে তারা নিজেরাও জানেন যে তারা অপরাধী, তারা অপরাধ করছেন বলেই তারা এই ধরনের ঘটনা কখনো শেয়ার করেন না। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। মামুন পাঠিয়েছেন উত্তরা থেকে, চলুন শুনে আসি তার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মামুন উত্তরা থেকে বলছি। জানি আপনি ভালোর দলে, তাই ভালোই আছেন। 32তম এপিসোডে আমার একটি ঘটনা প্রচারিত হয়। আমাদের অনেক বন্ধুর মনে প্রশ্ন ছিল, এই ঘটনাটা হয়তো কোনো সিনেমা থেকে আমি নিয়েছি। আসলে আমি বলতে চাই যে আমাদের জীবনের ঘটনাগুলোকেই কিন্তু সিনেমাতে রূপান্তরিত করা হয়, সেটাকে কিছুটা বাড়িয়ে রং লাগিয়ে। বিশ্বাস করা না করা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার, এটা আমি বলছি এবং সবসময় রাসেল ভাই বলে আসছেন। এর আগের ঘটনাটাও আমার পরিচিত, আমার বড় ভাইয়ের জীবনে ঘটা। আজকে আমি যে ঘটনাটা বলবো, হয়তো আপনাদের এই ঘটনাটাও কোনো গল্পের মতো মনে হতে পারে, কোনো সিনেমার মতো মনে হতে পারে, কিন্তু এটা একটা সত্য ঘটনা। এই ঘটনাটা আমার বন্ধু মেজবা আর তার ওয়াইফ মৌমিতার জীবনে ঘটে যাওয়া। এটা একটা কালো জাদুর ঘটনা। গল্পের শুরুটা হয় 2005-06 দিকে। সে সময়টায় আমাদের দেশে একটা জিনিস খুব জনপ্রিয় হয়ে ওঠে একটা টিভি চ্যানেলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে, যাতে বলা হতো বদনজর, কুনজর বা মুখদোষ কিংবা যে কোনো ধরনের বাজে প্রভাব থেকে বাঁচতে এটা ঘরে বা কর্মস্থলে বা গাড়িতে রাখলে সেটা থেকে রক্ষা পাওয়া যায়। ঘটনাটা এটাকে নিয়ে। 2005-এর দিকে পারিবারিকভাবে মেজবা আর মৌমিতা দম্পতির অ্যারেঞ্জ ম্যারেজ হয়। খুব ধুমধাম করে দুজনে বিয়ে হয়। উভয় পক্ষ বিয়েতে অত্যন্ত খুশি। বিয়ের পর কয়েকদিন খুব আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কাটলো। ওর বাসায় দাওয়াত খেয়ে সপ্তাহখানেক পর দুজনে কক্সবাজার হানিমুনে গেল।
ও খুশি খুশি হানিমুন শেষ করে ফিরেও এলো। আসার পর মেজবার পরিবারের সবাই মিলে এক রাতে ওদের গিফট আনপ্যাক করার জন্য বসলো। উল্লেখ্য, মেজবার পরিবারে বাবা, মা, ছোট বোন ও একটা সরাইল হাউন্ড বা কুকুর ছিল, যার নাম ছিল জিমি। এটা সেটা খুলতে খুলতে ওরা একটা গিফট ব্যাগ পেল, যেটাতে কোনো নাম লেখা ছিল না। সবাই ভাবলো হয়তো অনেক গিফটের মধ্যে ঘষা লেগে কার্ড খুলে গেছে। তো খোলার পর দেখা গেল সেটার মধ্যে 6টা এভিল আই সেট ছিল, যেটা প্রতিটাই একটা থেকে একটার এক সাইজ বড়। এখানে উল্লেখ্য যে মেজবার বাড়ি ছিল একটা একতলা বাড়ি, যেখানে 4টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি লিভিং স্পেস ছিল। মৌমিতা খুব খুশি হলো। সে খুব উৎসাহী ভাবে মেজবাকে বলল, বাহ, দেখো, সব রুমেই একটা করে লাগানো যাবে। যাই হোক, পরদিন মৌমিতা নিজ উদ্যোগে বাসার প্রত্যেকটা রুমে একটা করে এভিলাই লাগালো। ঘটনা শুরু হয় এরপর থেকে। সেই রাত থেকে মেজবা খেয়াল করলেন রাত 2টা, 2:30 বা 3টার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে উনি দেখলেন মৌমিতা বিছানায় নেই। নতুন মানুষ বাসায় এসেছে, হয়তো পানি খেতে গেছে ভেবে মেজবা উঠলেন। মৌমিতা কোথায় গেছে দেখার জন্য উনি ডাইনিং স্পেসে গিয়ে দেখলেন সেখানে সে নেই। ড্রয়িং, লিভিং স্পেস সব খুঁজেও যখন পেলেন না, উনি রুমে এসে দেখলেন মৌমিতা রুমেও নেই। কি মনে করে উনি বাথরুমের দিকে তাকিয়ে দেখলেন বাথরুম অন্ধকার, কিন্তু মৌমিতা বাথরুমের ভিতর আয়নার সামনে দাঁড়িয়ে আছে। উনি মৌমিতাকে ডাকলেন, কোনো সাড়া না পেয়ে উনি কাছে গিয়ে দেখলেন মৌমিতা দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু ও গভীর ঘুমে। গায়ে হাত দিয়ে হালকা ধাক্কা দিতেই ও চমকে জেগে উঠল এবং অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি এখানে কেন? এখানে কেমন করে এলাম? যাই হোক, স্লিপ ওয়াকিং ভেবে দুজনে কিছুটা মজা করলেন, আবার ঘুমাতে চলে গেলেন। খুব সুন্দর সাবলীল স্বাভাবিক জীবন চলতে থাকলো। এর মধ্যে মৌমিতা প্রায় রাতেই এমন স্লিপ ওয়াকিং করতে থাকলো এবং প্রতিবারই ও বাথরুমের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে ওর আচরণে বেশ পরিবর্তন আসতে শুরু করলো। মেজবার ছোট বোন ওর এই পরিবর্তন থেকে অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলো, ভাবি, তোমার কি হয়েছে? তুমি কেমন জানি হয়ে যাচ্ছ। তোমার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস কি আগে ছিল? তুমি তো এমন ছিলে না। মানে বিয়ের আগে তোমার কি স্লিপি ওয়াকিং এর অভ্যাস ছিল? মৌমিতা বলল, না তো, কখনো না। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমার কিছুই মনে থাকে না আমি কখন উঠি, কখন হাঁটি। শুধু বুঝি আমার খুব ভয় লাগে। আমার মনে হয় আমি আমার মধ্যে থাকি না। এর মধ্যে এক রাতে মেজবা ঘুম ভেঙে দেখেন মৌমিতা ঘুমের মধ্যে বিছানায় উঠে বসে আছে। ও মৌমিতাকে ধরে শুয়ে দিল। হঠাৎ শুনতে পেল জিমি খুব রাগে গড়গড় করছে। কুকুররা সাধারণত অপরিচিত কাউকে দেখে ভয় পেলে যেমন করে গড়গড় করে মন আওয়াজ করছে। রুম থেকে বেরিয়ে বা শুনতে পেল ড্রয়িং রুমে ঝোলানো উইন্ড চাইম থেকে শব্দ আসছে। ও খুব অবাক হলো, কারণ মশার জন্য দরজা জানলা সব বন্ধ, তাই বাতাস ঢোকার কথা না, কিন্তু উইন্ড চাইম কেন বাজছে? যাই হোক, জিমি বাসার বারান্দায় থাকতো। সেখানে গিয়ে মেজবা দেখলো ওকে দেখে জিমি চুপ করে গেল। হঠাৎ ওনার মনে হলো কেমন যেন একটা গরম বাতাস একটা শব্দ করে ওনার পাশ দিয়ে গেল। উনি চমকে পাশে তাকিয়ে দেখেন কিছু নেই। মনের ভুল মনে করে উনি জিমিকে একটু আদর করে আবার ঘুমাতে চলে গেলেন। এই পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। ঘটনাটা ঘটলো এর পরের রাতে। প্রতি রাতের মতো সে রাতেও মৌমিতাকে না পেয়ে বাথরুমে গিয়ে মেজবা দেখলেন মৌমিতা দাঁড়িয়ে আছে। বিছানায় ফিরিয়ে আনার জন্য গায়ে হাত দেওয়ার সাথে সাথে মৌমিতা চোখ খুলে লাল লাল চোখে তার দিকে তাকালো আর চিৎকার করে বলতে লাগলো, তুই মরবি, তোর 14 গোষ্ঠী মরবে, তোকে আমি বাঁচতে দেব না। ওই সময় মৌমিতার গলা অনেক ভারী, কোনো পুরুষ মানুষের গলার মতো শোনাচ্ছিল। চিৎকার শুনে সবাই যখন ওনাদের রুমে ছুটে এলো, তারা দেখলো এসব বলেই মৌমিতা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। মেজবা গিয়ে তাকে ধরে বিছানায় এনে শোয়ালো। মেজবার পরিবার সুপার ন্যাচারাল কোনো কিছু বা জিন এসবে বিশ্বাস করতো না, তাই পরদিন মেজবা
মৌমিতাকে একজন সাইকোলজিস্ট এর কাছে নেওয়ার চিন্তা করলো ও অ্যাপয়েন্টমেন্ট করলেন। সেদিন রাত্রে ঘটলো একটা ভয়ঙ্কর ঘটনা। সেই রাতও মেজবা ঘুম থেকে জেগে দেখলো মৌমিতা নেই এবং বাথরুমে গিয়ে আবিষ্কার করলো মৌমিতা তার শেভিং রেজার দিয়ে হাত কেটে আয়নায় রক্ত দিয়ে একটা ওয়ার্ড লিখছে, যা দেখতে অনেকটা ইংরেজি এম এর মতো, তবে লেখার স্ট্রাকচারটা একটু ভিন্ন। এর মধ্যে মেজবার বড় মামা, যিনি সিলেট থাকেন এবং বেশ কামেল ও শিক্ষিত, যিনি অনেক বছর দেশের বাইরে ছিলেন, যেখানে তিনি একটা বিখ্যাত ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের লেকচারার ছিলেন, তিনি বেড়াতে এলেন। হুট করে তিনি কোনো খবর না দিয়ে আসাতে বাসার সবাই খুব অবাক হলো। জিজ্ঞেস করতে উনি বললেন, কাজ তো একটা আছে, তার আগে তোমরা বলো তোমরা কেমন আছো। সবাই বলল ভালো আছি। হঠাৎ তিনি মৌমিতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মা তুমি কেমন আছো? আমি বিয়েতে আসতে পারিনি, শরীরটা খারাপ ছিল, কিন্তু তোমার জন্যই এই শরীর খারাপ নিয়েও আসতে হলো। পরিচয় না থাকলেও মৌমিতার মামাকে খুব আপন লাগলো। ও হঠাৎ করে কান্না করে উঠল। মামা সস্নেহে ওর মাথায় হাত বুলিয়ে বলল, মা ভয় পেও না, ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। তারপর তিনি মেজবার দিকে তাকিয়ে বললেন, বাবা তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তারপর উনি মেজবাকে নিয়ে মেজবার রুমে যেতে বললেন। তারপর মেজবাকে উনি যা বললেন, মেজবা খুব অবাক হয়ে গেল। উনি বললেন, দেখো বাবা, তোমাদের বাসায় তোমার আর মৌমিতার সাথে কিছু একটা করতে যাচ্ছে। আমি স্বপ্নে তার ইঙ্গিত পেয়েছি, তাই দেরি না করে আমি ছুটে এসেছি। সময় অনেক কম, তুমি আমাকে সব খুলে বলো, বাসায় কিছু অস্বাভাবিক ঘটছে কি? মেজবা খুব অবাক হলেও সবকিছু খুলে বলল। সব শুনে মামাকে খুব চিন্তিত দেখালো। উনি পুরো ঘরটা ঘুরে বাথরুমের সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর বেরিয়ে এসে মেজবাকে বললেন, বাবা তুমি যে বললা মৌমিতা আয়নায় কিছু একটা লিখেছে, দেখি তুমি আমাকে একটা কাগজে তা লিখে দেখাও তো। তিনি যখন এঁকে দেখালেন, মামা খুব চিন্তিত মুখে কাগজটার দিকে তাকিয়ে বললেন, বাবা এটা এম না, এটা আরবিতে আর্ট, যাকে আরবিতে বলে থ্যামেনিয়া। আর এখানে আছে দুটো আর্ট, আর 88 হলো জিনের নাম্বার। আমাদের পবিত্র কোরআন শরীফে 88 বার শয়তানের উল্লেখ আছে, আর শয়তান জিনের 88 রকমের উপজাতি আছে। কোরআন শরীফের 88 নম্বর সূরা আল গাশিয়া, যার আরবি গাশিয়া শব্দের অনেক অর্থের একটি, কিয়ামত দিবসের প্রাদুর্ভাব। আর 88 আরবি হরফটি শয়তানের সিলমোহর, আর এটা সেখানেই থাকে যেখানে শয়তান জিনেরা তার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। যেমন হিটলারের প্রিয় সংখ্যা ছিল 88 এবং সে সম্পূর্ণভাবে শয়তানের প্রভাবে প্রভাবিত ছিল, সেটা আমরা সবাই জানি। আর এই 88 সংখ্যাটা এভাবেই শয়তানের পূজারীরা যখন কালো জাদু করে তখন লিখে থাকে। আর শয়তানের প্রভাবেই মনে জেলাসি, ডিসঅর্ডার অফ বিহেভিয়ার্স অর হেলথ, গীবত চর্চা, কালো জাদু মানুষের মধ্যে চর্চা হয়ে থাকে। আর এগুলোর মধ্যে দুষ্ট জিন আমাদের উপর আরো বেশি করে প্রভাব বিস্তার করতে পারে। আমার মনে হয় এগুলো কেউ মৌমিতার উপর কালো জাদু করেছে। এরপর তিনি আয়নাটার চারপাশে হাত দিয়ে কিছু একটা খুঁজতে শুরু করলেন। কিছু না পেয়ে উনি আয়নাটার চারধারে যে ক্লিপ আটকানো ছিল তা খুলে ফেলতে ফেলতে একটা প্লাস্টিকের প্যাকেট, একটা ভাঁজ করা পুরনো কাগজের পুটলি বেসিনের উপর পড়ল। মেজবা চূড়ান্ত পর্যায়ের অবাক হয়ে এসব দেখতে লাগলো। উনি কাগজটা নিয়ে রুমে বেরিয়ে আসলেন ও মাটিতে বিছিয়ে দিলেন। দেখা গেল সেখানে কিছু হিব্রু ভাষায় লেখা ও শয়তানের সেই ছাগলের শিংওয়ালা বিখ্যাত মূর্তিটা, সেটার ছবি আঁকা ও কিছু নকশা আঁকা। অবাক করা বিষয় হলো এখানেও 6টা চোখের ছবি আঁকা বিভিন্ন কোণায়, এবং মাঝখানে মেজবা আর মৌমিতার নাম লেখা, এবং একটা ফুলের টবের প্রতিকৃতি আঁকা। প্রতিকৃতিটি দেখিয়ে মামা বলল, এমন টব কি বাসায় আছে? মেজবার ছোট বোন চিৎকার করে বলল, এটা তো আমাদের বারান্দায় রাখা ফুলের টব। মামা বললেন, চলো আমাকে দেখাও। মামা সেখানে গিয়ে বিসমিল্লাহ বলে টবের গাছ তুলে টবের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে একটা পুটলি বের করে আনলো, যেটা দেখা গেল একটা ঘোড়ার নাল
দুটো গরু বা ছাগলের চোখ, যেটায় রক্ত শুকিয়ে জমে আছে, মৌমিতার চুল, নখ, দুইটা কাপড়ের পুতুল। মামা একটা ব্লেড চাইলেন। এরপর ব্লেড দিয়ে পুতুল দুটোকে চিড়ে ফেলতেই আরো দুটো প্লাস্টিকে মোড়া কাগজের পুটলি বেরিয়ে এলো। ওই দুটো খুলতে দেখা গেল একটা হাতের ছাপের মধ্যে একটা চোখ আঁকা এবং একটার মধ্যে মেজবা ও একটার মধ্যে মৌমিতার নাম লেখা। হঠাৎ করে মামা উঠে দাঁড়ালেন এবং মেজবার রুমের দিকে গিয়ে যেখানে সেই চোখটা ঝোলানো ছিল সেটা দেখিয়ে বললেন, এটা এখানে কে ঝুলিয়েছে আর এটা কবে থেকে এখানে আছে? মেজবা বলল, ওটা আমরা বিয়েতে গিফট পেয়েছি, কে পাঠিয়েছে জানি না। তখন মামা বললেন, এটা যে পাঠিয়েছে সেই তোমাদের ক্ষতি করতে চায়, সেই কালো জাদু করিয়েছে। আয়না, ফুলের টব সবই এই এভিল আয়ের সাথে কানেক্টেড। এই জাদুর নাম হামসা। এই জাদু কাউকে পাগল বা উন্মাদ করার জন্য করা হয়। তখন মেজবার ছোট বোন বলল, মামা আমরা তো জানি এটা বদনজর বা মুখ দোষ থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়। তখন মামা বলেন, আল্লাহর শক্তি ব্যতীত কোনো কিছুই শয়তানের কুনজর থেকে, বদনজর থেকে বাঁচাতে পারে না, বরং এগুলো শয়তানের শক্তি বৃদ্ধি করে। কারণ আমরা যখন ভাবি এটা আমাদের বাঁচাবে, সেটা শিরক করার সমান। আর এই সিঙ্গেল আই ব্যাবিলনের যুগ থেকেই শয়তানের সিম্বল, যার মধ্য দিয়ে ওরা আমাদের জগতে প্রবেশ করতে পারে খুব সহজে। যেই এটা পাঠিয়েছে না কেন, সে মৌমিতার খুব আপন কেউ, যে ছোটবেলা থেকে মৌমিতাকে চেনে। তখন মেজবা বলে উঠল, মামা আমরা তো তাবিজ, নখ, চুল সব পেয়ে গেছি, এখন কি করতে হবে? মামা বলল, বাবা যে এটা করেছে সে খুব শক্তিশালী, খারাপ জিনিস সেখানে পাঠিয়েছে। এখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন পারেন আমাদের হেফাজত করতে। তারা এখনো এখানে আছে এবং তারা খুব রাগান্বিত অবস্থায় আছে। আর তোমরা মনে করো না এই সব জিনিস কোনো মানুষ তোমাদের বাসায় রেখে গেছে। এটা দুষ্ট জিনেরাই এই এভিলায়ের মধ্য দিয়ে এসে রেখে গেছে। এখন আমাদের যা করতে হবে খুব সাবধানে ও দ্রুত করতে হবে। মেজবা তুমি আমার জন্য একটা কাফনের কাপড়, কিছুটা কর্পূর, 6টা মোমবাতি আর কিছু আগরবাতি নিয়ে আসো। সন্ধ্যায় মাগরিবের পর মৌমিতাকে নিয়ে আমি রুকায়া করব। সন্ধ্যায় মামা, মেজবা, মৌমিতা, মেজবার বোন আর ওনার মাকে নিয়ে মেজবার রুমে গেলেন। ঘরের 4 কোণায় 4টা মোম জ্বালালেন আর বাথরুমের দরজার 2 পাশে 2টো। মৌমিতাকে লম্বা করে মেঝেতে শুয়ে পড়তে বলে উনি 4 জনকে কাফনের কাপড়ের 4 কোণা ধরে বুক সমান উঁচুতে ছালরের মতো করে দাঁড়াতে বললেন। এরপর উনি আগরবাতি জ্বালিয়ে দিতে দিতে বললেন, যাই ঘটুক কেউ রুম থেকে বের হবে না যতক্ষণ আমি না বলবো। তারপর কিছু দোয়া পড়ে কর্পূর কাফনের কাপড়ের উপর ছড়িয়ে দিতে হঠাৎ প্রচন্ড যন্ত্রণায় গোঙাতে থাকলো মৌমিতা। এরপর উনি কিছু পড়া পানি মৌমিতার গায়ে ছিটিয়ে দিতে সে চিৎকার করে আর্তনাদ করে উঠল আর বলতে থাকলো, তুই আমার কিছুই করতে পারবি না। তখন মামা বলল, যদি বাঁচতে চাস তো চলে যা। তারপর উনি ইশারায় কাফনের কাপড়টা কোমর সমান উচ্চতায় নামাতে ইশারা করলেন। নামাতেই মৌমিতা চিৎকার করে বলে উঠল, আমার শরীরে আগুন জ্বলে উঠছে। ও হাউমা করে কাঁদতে লাগলো। মামা বলল, যাবি কিনা বল। মৌমিতা পুরুষালী কণ্ঠে বলল, এই শরীর আমার, আমি একে না নিয়ে যাব না। মামা ইশারা করলো কাপড়টা হাঁটু সমান নামাতে। নামাতে শুরু করা মাত্র মৌমিতা তীব্র ব্যথায় চিৎকার করতে লাগলো। মামা বলল, যাবি? সে বলল, আমাকে যে পাঠিয়েছে আমি চলে গেলে সে আমায় মেরে ফেলবে। মামা বললেন, না গেলে তুই তো জানিস এই কাপড় মৌমিতার গায়ে পড়লে তোকে এমনিতেই মরে যেতে হবে, আল্লাহকে ভয় কর। এরপর মৌমিতার কণ্ঠস্বর ক্ষীণ হতে লাগলো। বলল, যাবো যাবো। মামা বলল, তুই যে পথ দিয়ে এসেছিস সেটা ভেঙে দিয়ে তুই এখান থেকে সারা জীবনের জন্য চলে যাবি, আর যদি কখনো ফিরিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। মুহূর্তের মধ্যে বাথরুমের আয়নাটা ঝনঝন করে ভেঙে পড়ল আর মৌমিতা অজ্ঞান হয়ে গেল। এরপর থেকে মেজবা আর মৌমিতা আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা অনেক ভালো আছে। হয়তো আমার ঘটনাটা আপনাদের অনেকের বিশ্বাস হবে না, অনেকের মনে হবে
এটা কোনো গল্পের ঘটনা, কিন্তু বন্ধুরা সত্যি এটা একটা সত্যি ঘটনা। বিশ্বাস করা না করা আপনাদের একান্ত ব্যাপার, কিন্তু এখানে মিথ্যা ঘটনা, বানোয়াট ঘটনা শেয়ার করার জায়গা না। রাসেল ভাইয়ের সাথে আজকে অনেক বছর ধরে আছি। আমি একান্তভাবে বিশ্বাস করি এ ধরনের ঘটনা পৃথিবীতে ঘটছে, আরো ঘটবে যতদিন এই পৃথিবী জেগে আছে, টিকে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন রাসেল ভাই। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভালো লাগে আমার এই ঘটনাটা সবার সাথে শেয়ার করবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. কিছু কিছু ঘটনা এত অদ্ভুত যে আমরা সন্দেহ প্রকাশ করি। আমরা ভাবি যে এই ঘটনাটিকে আসলেই সত্যি, এমনও কি হতে পারে। কিন্তু আমি সবসময় যে কথাটা বলি, এখনো সেটাই বলবো, যে বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। এতগুলো মানুষের সাথে যখন একই ধরনের ঘটনা ঘটে, তখন সেটা বিশ্বাস না করেই বা উপায় কি বলুন? ব্ল্যাক ম্যাজিক এক চরম সত্য, যা মানুষকে নানাভাবে অসুস্থ করে দেয়, জীবন থেকে পঙ্গু করে দেয়, এবং এটা একটা অভিশাপ বলতে পারেন। কিন্তু এটার জন্য যারা দায়ী, তাদের কি কিছু হয় এই ইহকালে? আমরা জানি হয়, কিছুটা তো হয়। এতগুলো মানুষের যে ঘৃণা, সেই ঘৃণা নিয়ে তিনি বেঁচে থাকেন। তিনি জানেন তিনি একজন জঘন্য অপরাধী। আমরা যারা Bhoot.com এর সাথে সংশ্লিষ্ট, সম্পৃক্ত, আমরা যারা লিসেনার, যারা ঘটনা পাঠাই, তারা নিশ্চয়ই এরকম কোনো কাজ করবেন না। আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যিনি ভুল করে এই পথে পা বাড়িয়েছিলেন এবং তারপরে সেই জঘন্য পরিণতির কারণে আপনার নিজের জীবনে হয়তো কোনো অশান্তি নেমে এসছে বা খারাপ কিছু হয়েছে, এখন আপনি সাফার করছেন, বা এখন আপনি বুঝতে পারেন যে যা করেছেন ভুল করেছেন, আপনার এখন অনুশোচনা হয়? তাহলে শেয়ার করুন এবং আমাদের জানিয়ে দিন যে কোন ধরনের প্রবলেম আপনি এখন ফেস করছেন এবং কেন আপনি এখন অনুশোচনায় ভুগছেন। তাহলে যেটা হবে, অনেক মানুষ হয়তো এই পথ থেকে সরে আসবে। আপনার ঘটনা জানার পরে কেউ হয়তো এই পথে পা বাড়াবে না। আপনার যে বিপদ, সেই বিপদ হয়তো তার জন্য এক ধরনের সাবধান বার্তা হয়ে আসবে, এবং তিনি আর কখনো চাইবেন না কারো ক্ষতি করতে বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে চর্চা করতে। আপনি পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এটা কমপ্লিটলি আপনার ব্যাপার, এবং আশা করছি যে আপনি ঘটনা পাঠাবেন। আমরা অপেক্ষায় থাকলাম আপনার ঘটনায়। আমরা চলে যাব আরও একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনায়। আশা করছি যে এই ঘটনাটিও শুনে আপনারা শিহরিত হবেন, আনন্দিত হবেন, ঠিক একই সাথে ডিসিশন নেবেন যে না, এইরকম কোনো কিছু আমি কখনো করব না। চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনা। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি গাজীপুর থেকে বলছি। আমি আমার নামটা ব্যক্তিগত কারণে শেয়ার করতে পারছি না, ওই জন্য দুঃখিত। আমি 2011 সাল থেকে Bhoot FM শুনে আসছি। Bhoot FM এর প্রথম নামটা শোনা আমার প্রাইভেট টিচারের কাছ থেকে। যখন আমি আমার SSC পরীক্ষার জন্য প্রাইভেট পড়েছিলাম টিচারের কাছে, তখন তিনি আমাকে ফার্স্ট Bhoot FM এর কথা বলে। আমি ওইখান থেকেই Bhoot FM এর কথা শোনা এবং Bhoot FM এর প্রতিটা এপিসোড ওইখান থেকে আমি শুনে আসছি। যদিও কখনো কখনো মিস হয়ে গেছে, ওগুলো আমি ডাউনলোড করে শুনে নিচ্ছি। আর
এত বছরের ভিতরে শুধু ভূতফিল্ম শুনেই আসছি, কিন্তু কখনো ঘটনা পাঠানো হয় নাই। তো আজ পাঠাচ্ছি। ঘটনাটা একদম আমার নিজের সাথে ঘটা। ওটা আমার স্কুল জীবনের কাহিনী। ঠিক আছে রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি এবং আমার বাড়ির পাশে আমার এক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড এবং ভাইও বলা চলে, যেহেতু আমরা পাশাপাশি বাড়ি ছিল। ফ্রেন্ড এবং ভাই, আমরা দুজনেই একই স্কুলে পড়তাম, একই ক্লাসে। তো আমাদের মধ্যে একটা কন্টেস্ট চলতো, লেখাপড়া হোক, খেলাধুলা হোক, সব বিষয়, যে কিভাবে ওকে আমি হারাবো, আমি জিতবো। লেখাপড়া হোক, খেলাধুলা হোক, সব বিষয়। তো যতই কন্টেস্ট হোক, ও আসলে আমার সাথে কখনো পেরে উঠতে পারে নাই। কিন্তু জানি না ওইটাই কি আমার জীবনের সবথেকে ভুল ছিল কিনা, জানি না। তো সে আমি একই স্কুলে পড়তাম, স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম, স্কুল থেকে আসার পরে ওর সাথে আমার মিলামেশা ছিল। তো এভাবেই দিনকাল চলতে লাগলো। হঠাৎ করে আমি একদিন শুয়েছি, রাত্রেবেলা আমার ঘুম ভেঙে গেল। তখন আমার কাছে মোবাইল টোবাইল কিছু ছিল না, তখন আমি মোবাইল ইউজ করি না। তো আমি হঠাৎ করে দেখতে পারলাম যে আমার ঘরের ওই পাশে লাইট জ্বলছে একটা বাতি। আমি হঠাৎ করে বললাম যে এখানে লাইট জ্বলছে কেন? ভাবলাম হয়তো আমার বাবা অনেক রাজ্যে কাজ করতো, আমি ভাবছি হয়তো বাবা ওখানে কাজ করছে। কিন্তু আমি ওখানে একটা ছায়া দেখতে পেলাম। ছায়াটা কি করছে, মানুষ সিগারেট খায় না, এভাবে সিগারেটের মতো খাচ্ছে এবং অবিরতম তার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া। আমি তখন ভয়ে, আমার পাশে বাবা ছিল, মা ছিল, আমি কে ছিল আমি অতটা খেয়াল করি নাই, আসলে আমার সাহস হয় নাই যে আমি ওদেরকে ডাক দেবো। যাই হোক, তখন আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ি। পরে ঘটনাটা আমি আমার পরের দিন সকালে মায়ের কাছে শেয়ার করি। মা বলে, কই না তো, লাইট তো ছিল না, আর তোর বাবা তো শুয়েই ছিল, কেউ ছিল না। যাই হোক, এটা ছিল প্রথম দিনের ঘটনা। দ্বিতীয় দিন আমি একটা গাছে উঠলাম আম পাড়তে। আম পাড়ার ওঠার পরে মনে হলো কে যেন আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে, এরকম অবস্থা। আমি বললাম এরকম কেন হচ্ছে? তারপর আমি ভয়ে গাছ থেকে নেমে গেলাম। মা বলতো যে বাবা দুপুরবেলা গাছে উঠিস না, দুপুরবেলা অনেক সমস্যা হয়। তো আমি ওই ভয়ে গাছ থেকে নেমে গেলাম। তারপর দেখা গেল আমি নদীতে নামলাম সাঁতার কাটতে। ওইখানে মনে হতো কে যেন আমার পা ধরে টেনে নিয়ে যাবে, এরকম। তো দিন যাচ্ছে, এইসব সমস্যাগুলো আমার দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে, দিন যাচ্ছে, সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। আমি ঘুমিয়ে আছি, যখন আমার চোখটা বন্ধ হয়ে আসবে মনে হচ্ছে কে যেন আমাকে একদম পা ধরে টেনে হিসছে যেন কি নিয়ে যাচ্ছে। তো যখন আমার ঘুম ভেঙে যায় সমস্যা হয় না, যখনই চোখ বুঝবো তখন এই সমস্যাটা হয়। তাছাড়া যখন আমি চোখ বুঝবো মনে হচ্ছে আমি যেন কোথায় পড়ে যাচ্ছি, একদম আমাকে মনে হচ্ছে যেন কিছু থেকে, অনেক তলা কিছুর উপর থেকে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, আমি নিচে পড়ে যাচ্ছি। হঠাৎ করে ফাল দিয়ে লাফ দিয়ে আমি ঘুম থেকে উঠে যাই। এভাবে দিন চলতে লাগলো। এই সমস্যাগুলো প্রতিনিয়ত 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 হতে যাচ্ছে। সামনে আমার পরীক্ষা ছিল, আমার পরীক্ষা একদমই লেখাপড়ায় মন বসতো না, আমি কোনোভাবেই আমার পড়াশোনায় মন বসতে পারছি না। এই সময় সমস্যাগুলো দিন দিন আমাকে ঘিরে ধরতে লাগলো এবং আমি এক সময় অনেক অসুস্থ হয়ে পড়ি। তো আমার মা বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললো যে না, আসলে ওনার তো কোনো সমস্যা হয় নাই, হয়তো রাত্রেবেলা ঘুমাতে পারে না, ঠিক মতো খেতে পারে না, এই কারণে সমস্যা হলো। কিছু ওষুধ লিখে দিল, তারপর আমি বাড়িতে চলে আসলাম। কিন্তু দিন যাচ্ছে, সমস্যা বেড়েই যাচ্ছে। তো আমার পাশের এক কাকি ছিল, তারপরে সে আমার মাকে এসে বললো যে আসলে
ডাক্তার যখন কাজ হচ্ছে না, ওকে একটা কবিরাজ দেখা। আমার পাশের বাড়িতেই আমার সম্পর্কে দাদু হয়। আমার একজন কাকি আছে, ওই কাকির বাবা। তো উনি আসছেন, উনি কবিরাজ। সবাই মানে আমার মা বাবা সবাই গিয়ে ওনাকে সব ঘটনা খুলে বললো। তারপর উনি আমাদের বাড়িতে আসলেন এবং আমাকে দেখলেন। তিনি দেখেই বুঝতে পারলেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তো তিনি বললেন যে আমার কিছু সময় দরকার, কে করেছে বা কারা করেছে সবই আমি বলতে পারবো, আমার তো সময় দরকার। তো তারপর তিনি চলে গেলেন। পরের দিন রাত 9টার দিকে তিনি আসলেন আমাদের বাড়িতে। আসার পর তিনি কি যেন কি বললেন আমাকে, মানে বললেন একটু ঝাড়বে। তারপর তিনি কি কি বললেন এবং ঝাড়লেন, কিছু নিয়মকানুন পালন করলেন। তারপর তিনি একটু ধ্যানের মতো বসলেন। বসার পরে কিছুক্ষণ পরে তিনি উঠে বললেন যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং কে করেছে সেও তিনি বুঝতে পেরেছেন। তিনি বললেন একটা তাবিজ রাখা হয়েছে আমার, যে আমি যেখানে ঘুমাই ওই বালিশের ভেতরে। কিন্তু রাসেল ভাই, বালিশ তো সেলাই করেছিল, ওটার ভিতরে কিভাবে তাবিজ গেল ওটা আমি বুঝতে পারলাম না। তারপর তিনি বলেন আসলে ওটা জিন দ্বারা চালান করা হয়েছে। এছাড়া আরেকটা তাবিজ করা হয়েছিল আমাদের উঠানের মাঝখানে, যেখান থেকে আমি যখন ঘুম থেকে ওঠার পরে যখন বের হই, এবং ওই তাবিজের উপরেই, যেখানে তাবিজটা পোতা রয়েছে ওর উপরেই পা দিয়ে আমাকে যেতে হতো। এবং এই কারণেই সমস্যা দিন 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 আমার বাড়তে লাগলো। তারপর তিনি বললেন যে আসলে ব্ল্যাক ম্যাজিকটা অনেক কাছের লগে করেছে। কে করেছে তিনি আমাদের সব বললেন এবং বললেন যে দেখুন, আপনারা দুইজন পাশাপাশি লোক, কোনো ঝামেলার সৃষ্টি করবেন না। আর এতে কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ নেই যে ওনারাই করেছেন। ঠিক আছে, আমি জানি, আপনারা জানেন, আপনাদেরকে আমি বললাম, কিন্তু আসলে ওর আইনগত কোন ব্যবস্থা নিতে পারবেন না। তো এই বিষয়ে না জানাই ভালো। তবে আমি ওর পর থেকে ওই সমস্যাগুলো আমার দিন দিন সমাধান হতে শুরু করলো। কিন্তু একটা ক্ষতি আমার হয়ে গেল, ওর পর থেকে আমার আসলে কখনো পড়াশোনায় মন বসে নাই। আমি অনেক চেষ্টা করেছি, বাট আমি কোনোভাবেই পড়াশোনায় বসতে পারিনি। শুধু ওই আমার ফ্রেন্ড ছিল, ওনার মা আসলে রাসেল ভাই আমাকে এই তাবিজটা করেছিল। ওনারাও আসলে ওই তাবিজটা করার পরে সুখে নাই। ওনারা বিভিন্ন দায় দেনায় অভুক্ত হয়ে দিন যাচ্ছে তাদের। এই ছিল ভাই রাসেল ভাই আমার ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, যদি এটা শেয়ার করেন তাহলে আশা করি নেক্সট ঘটনাগুলো পাঠাবো। ভূত.com দীর্ঘজীবী হোক। বাই। Spirit. Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আপনাদের সবাইকে আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি আজকে এই মুহূর্তে এখন যে ঘটনাটি শেয়ার করতে চাই সেটি একটি মোমবাতিকে নিয়ে।
খুবই অদ্ভুত লাগছে না যে মোমবাতির সাথে আবার কি সম্পর্ক? হ্যাঁ, আমারও খুব অবাক লেগেছিল, কিন্তু আমি বলবো যে ঘটনাটি ধৈর্য নিয়ে শুনুন এবং আশা করছি যে ঘটনাটি শুনলে আপনারও ভালো লাগবে। আমি চেষ্টা করব এরপরে আরও একটি ঘটনা আপনাদের পড়ে শোনাতে। ইন দ্য মিন টাইম আপনারা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/russell.স্বাধীন। আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠান বা লিখেও পাঠান ঘটনাটি। আমি চাই যে আপনারা আরও বেশি পার্টিসিপেট করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চাইলে আমাদের স্টুডিওতে আসতে পারুন, যেহেতু আপনারা জানেন যে আমাদের ভূত.com-এর একটা নিজস্ব স্টুডিও আছে এবং সেটা আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। আপনারা এখানে এসে আপনাদের ঘটনা শেয়ার করবেন সেই জন্যই, এবং আশা করছি যে আপনারা আসতে উৎসাহিত হবেন। অবশ্যই যদি কোনো অস্বস্তি থাকে তাহলে আসবেন না, কারণ পরিস্থিতি আমাদের সেটা সাপোর্ট করে না। এবং সেই সাথে আমি এটুকু আপনাদের বলতে চাই যে আপনারা যারা চান যে আমরা লাইভ করতে চাই, যদি লাইভে অংশগ্রহণ করতে চান, আমরা লাইভ শো শুরু করতে চাই খুব তাড়াতাড়ি, মানে ধরেন আমি যদি বলেন যে আমাকে, যে তাহলে আমি কালকে থেকেও শুরু করতে পারি। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জানাতে হবে যে আপনি স্টুডিওতে আসতে চান কিনা, কারণ লাইভ শো করতে হলে তো আপনারও স্টুডিওতে আসাটা জরুরি এবং আসতে হবে আপনাকে শোয়ের সময়, কারণ এখান থেকে আমরা লাইভ করব। তো যাই হোক, আশা করব যে আপনারা সেটাতে রাজি হবেন এবং আপনারা অনেকেই উৎসাহিত হবেন আসতে। আমাদের এরকম প্ল্যান ছিল এবং সেটা আমরা এখন এক্সিকিউট করতে পারছি বলে আমাদের খুব ভালো লাগছে, প্রচণ্ড আনন্দও হচ্ছে। এবং সেটা হচ্ছে এরকম একটা সময় যখন হ্যালোউইনের মাস। তবে তার আগে আপনাদের কনফার্ম করতে হবে আমাকে যে আপনারা চান এই স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে। এখন কিন্তু পুরো ব্যাপারটা আপনাদের ওপরে। জানান আমাকে কারা কারা আসতে চান স্টুডিওতে, জানান আমাকে কারা কারা এখানে এসে ঘটনা শেয়ার করতে চান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। মোমবাতি নিয়ে যে ঘটনাটি, সেটি আমরা এখন শুনে আসব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোদের দলেই থাকেন। আমার নাম শিহাব আহমেদ। আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার চান্দিয়ারা গ্রামে। আমি থাকি কুমিল্লা ক্যান্টনমেন্টের বাংলা বাজারে। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব সেটি কালেক্ট করি আমার খালাতো ভাই তামিম। তার ফ্রেন্ডের খালাতো বোনের দেবরের সাথে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি আসলে ঘটনা বলা চলে না, এটা তার সাথে প্রতিনিধি করত। ঘটনাটি ঘটে শুরু হয় সেই 2008 সাল থেকে। 2008 সালে একদিন তিনি সন্ধ্যা 7টার দিকে তার চাচার বাড়িতে যাওয়ার সময় পথে একটি নারকেল গাছ পড়ে। সেই নারকেল গাছে তাকিয়ে লক্ষ্য করলো দীর্ঘ 7 থেকে 8 ফুট একটি লম্বা মোমবাতি নিচে নিচে গাছ থেকে নিচের দিকে নামছিল। সেই মোমবাতিটি নিজে নিজে আগুন জ্বলতো এবং নিভত। এটা দেখার পর তিনি নিস্তব্ধ হয়ে যান এবং তখন তিনি কোনো দিকেই মুভ করতে পারতেন না। তিনি জায়গায় স্টপ ছিলেন। ঠিক সেইভাবে 10 থেকে 15 মিনিট পরে নিজে নিজে শরীর ঠিক হয়। তারপর তিনি মুভ করতে পেরেছিলেন এবং তিনি সেদিন প্রচন্ড রকমের ভয় পেয়েছিলেন। বিষয়টি তিনি কারো কাছে শেয়ার করেননি। তারপরের দিন আসর নামাজের পরে যখন ওই রাস্তা দিয়ে ফিরছিলেন তখন তার গায়ে আগুনের হাওয়া লাগছিল, কিন্তু সেদিন বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেই আগুনের হাওয়া লাগছিল। এর কারণে তিনি সেখানেই দাঁড়িয়ে গিয়েছিলেন। 10 থেকে 15 মিনিট পরে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। তিনি স্থানটি ত্যাগ করেছিলেন সাথে সাথেই। ওই দিন আর কিছু ঘটেনি তার সাথে। ঠিক তার পরের দিন সন্ধ্যায় যখন ওই রাস্তা দিয়ে ফিরছিলেন, এটা তার মুখোমুখি হয়ে যায়। যখন তার মুখোমুখি হয়ে যায় তিনি সাথে সাথে অনেক জোরে চিৎকার করেন, কিন্তু তার চিৎকার যেন 2.5 ফিটের বাইরে যায় না। তখন ওই মোমবাতি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় টিনের সাথে ধাক্কা লেগে যায়। টিনের সাথে ধাক্কা লেগে ঝিঝি পোকা হয়ে গিয়েছিল তখন। এই ঘটনায় এলাকায় জানাজানি হয়ে যায়।
যখন জানাজানি হয়ে যায়, লোকেরা গুজব মনে করে, ওরা বলা বলি করে যে সাইমন বোধ হয় পাগল হয়ে গিয়েছে, হয়তোবা সে স্বপ্ন দেখেছে। এই ঘটনার সপ্তাহখানেক পরে যে টিনের সাথে ধাক্কা লেগেছিল সেই বাড়ির এক ভদ্র মহিলা তাকে ডেকেছিল। ডেকে বলে, ভাই, তোমার সাথে যে ঘটনাটি ঘটেছিল প্রথমে আমি কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু আমি নিজে সেটা দেখলাম। যখন দেখলাম তখন ঘরে কোনো ইলেকট্রিসিটি ছিল না, পুরো ঘরটাই চাঁদের আলোয় আলোকিত হয়েছিল। এখন ভাই কি করা যায়? তখন সাইমন ভাই বলল, এটার সাথে আমি প্রতিনিয়তই কথা বলতে থাকি, কিন্তু তাকে আমি কখনো সরাসরি দেখিনি। মহিলাটি তাকে জিজ্ঞাসা করে যে জিনটা সেটা কি ছেলে নাকি মেয়ে? তখন তিনি বলেন, এটা একটা ছেলে, এটা আমার অনেকভাবে হেল্প করতে চায়, কিন্তু আমি তার কাছ থেকে কোনো হেল্প নেইনি, কারণ সে যদি তার প্রতিদান স্বরূপ আমার কাছ থেকে কিছু চায়। আমরা ছিলাম 4 ভাই 1 বোন, তো আমি ভেবেছিলাম যদি কখনো সে আমার কাছ থেকে কিছু চায়, আমার পরিবারের কাকে চায়, কিংবা ভবিষ্যতে যদি আমি বিয়ে করার পর আমার ছেলে মেয়ে চায়, তাহলে তো আমি তাকে দিতে পারবো না। তো তাদের সাথে যদি কথা উলটপালট হয়ে যায়, তখন কিন্তু তাদের সাথে আমাদের মানব জাতির কিন্তু বিরাট রকমের ক্ষতি হয়ে যায়। তো সেই কারণে আমি চাইনি তার কাছ থেকে কোনো হেল্প নেওয়ার জন্য। এরপর থেকে প্রতিনিয়ত তিনি ওর সাথে কথা বলতেন। যখন তার বন্ধুদের সাথে হাঁটাফেরা চলাফেরা করতেন, তখনও তার সাথে কথা বলতেন। যখন তার সাথে কথা বলতেন, তখন সে দেখতে পেত, কিন্তু তার বন্ধুরা ওই মোমবাতিটিকে দেখতে পেত না কখনো। তো সেটা ভেবে তার বন্ধুরা ভাবলো যে সে পাগল হয়ে গিয়েছে, সে পাগলের ন্যায় আচরণ করছে। তো এর কারণে তিনি এলাকায় 6 থেকে 7 মাসও পাগল হিসেবে আখ্যায়িত ছিলেন। যখন এলাকায় ঘটনাটি ভালোভাবে জানাজানি হয়ে যায়, তার কাছে অনেকেই আসছিল সাহায্য নেওয়ার জন্য। তিনি কখনো কাউকে সাহায্য করেননি। তিনি বললেন যে তোমরা যে আমাকে যেটা ভাবছো, আমি আসলে তা না। আমি ওর কাছ থেকে কোনো হেল্প নিইনি, নেওয়ার চিন্তা ভাবনাও নাই। সো আমার কাছ থেকে এসে এই ব্যাপারে কোনো হেল্প না চাওয়াটাই বেটার। তো তিনি এই বিষয়ে কাউকে কোনো হেল্প করেননি। পরবর্তীতে তিনি সেই মোমবাতিটি তার কাছ থেকে মুক্ত হওয়ার জন্য আবদার করলো। তো মুক্ত হওয়ার জন্য আবদার করাতে সে বলল, না, আমি কি তোমাকে মুক্ত করতে পারবো না, কারণ আমি যদি তোমাকে মুক্ত করি তাহলে তুমি অনেক মানুষকে ক্ষতি করবে, তুমি আমাদের এলাকাবাসী কে ক্ষতি করবে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক মানুষকে ক্ষতি করবে। তো আমি এটা চাই না, আমি তোমাকে মুক্ত করতে পারবো না। তখন তাকে আশ্বস্ত করলো যে না, আমি কাউকে কোনো ক্ষতি করব না এবং কোনো মানুষকে কোনো কিছু করব না, তুমি আমাকে দিতে পারো, আমি তোমার কাছে বাধাবদ্ধ হলাম। তো এটা শোনার পর তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মুক্ত করে দিব, কিন্তু কিভাবে? এটা শোনার পর তিনি বললেন যে সোনার উপর পানি দিয়ে এই জায়গাটাকে ছিটিয়ে দিতে হবে সুন্দর করে চারদিকে, এবং গোলাপ জল আতর দিয়েও ছিটিয়ে দিতে হবে। সে কাজটা করতে হবে রাত 12টার দিকে, এবং কেউ যাতে এই কাজটি করার সময় টের না পায় এবং দেখতে না পায়। এই শর্ত শোনার পর তিনি রাজি হয়েছেন, বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি সেটা করব এবং ইনশাল্লাহ আমি তোমাকে মুক্ত করব। এটা বলার পর একদিন সময় করে তার সুবিধা মতো একদিন সে সবকিছু নিয়ে গেল, যত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন ছিল, গোলাপ জল, আতর, সোনার উপর পানি এবং আগরবাতি এবং মোমবাতি নিয়ে গিয়েছিল। ওইখানে নেওয়ার পর একটা জায়গায় মোমবাতিটি রাখে, আরেকটি জায়গায়
আগরবাতিগুলো এবং গোলাপ জলগুলি রাখছিল। রাখার পর হঠাৎ করে তিনি যখন কাজটি করতে যাবেন, এক লোক প্রস্রাব করতে সেই জায়গায় চলে আসে, এই জায়গার কাছে। এটা দেখে তিনি লুকিয়ে ফেলেছিলেন। লুকিয়ে ফেলার পর যা দেখতে পায়নি ওই ভদ্রলোকটি। যখন তিনি ওই স্থানটি ত্যাগ করলেন, তার নিজের ঘরে ঢুকে ফেললেন, তখন তার 15 থেকে 20 মিনিট পরে তখন ওই স্থানে তিনি আবার প্রবেশ করলেন। 15 থেকে 20 মিনিট পরে প্রবেশ করার কারণ হচ্ছে, যখন একজন মানুষ ঘুম ভাঙে এবং ঘুমাতো মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে প্রপার ঘুমটা আসার জন্য, এবং যাতে তিনি কোনোভাবেই টের না পান সেই ব্যবস্থা গ্রহণ করার জন্যই তিনি 15 থেকে 20 মিনিট পরে সেই স্থানে চলে আসেন। ওই স্থানে তিনি প্রবেশ করলেন তার ইনস্ট্রুমেন্ট গুলা নিয়ে। তাকে যে যে জিনিসগুলো নিয়ে কাজ করার কথা ছিল, তো সেই যে জিনিসগুলো নিয়ে প্রবেশ করলেন। তো প্রবেশ করার পর তিনি তার কথা মতো পানি ছিটিয়ে দিয়েছিলেন, সোনার উপর পানি ছিটিয়ে দিয়েছিলেন, গোলাপ জল এবং আতর ছিটিয়ে দিয়েছিলেন সেইখানে। দেওয়ার পর আগরবাতি ধরিয়ে দিয়েছিলেন এবং 4 কোণে 4টি মোমবাতি ধরিয়ে দিয়েছিলেন। তিনি মোমবাতিটি নিয়েছিলেন কারণ তাকে যাতে কোনো ক্ষতি করতে না পারে, তো সেই কারণে তিনি 4 কোণে 4টি মোমবাতি ধরিয়ে এবং একটি বৃত্ত কেটে ওইখানে এর ভিতরে মোমবাতিগুলি রাখেন। এবং আমাদের ইসলাম ধর্মের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গা বন্ধ করতে হয় সেই দোয়া শিখিয়ে দিয়ে গেছিলেন। তো সেই অনুযায়ী তিনি সেইভাবে তার গাটা বন্ধ করে নেয়। বন্ধ করার পর তিনি তাকে বললেন যে, তুমি যেভাবে যা বলছিলে আমি সেভাবে করে দিয়েছি, এখন তুমি কি করতে চাও? সে বলল, তিনি যে রাস্তাটি দিয়ে যাবেন সেখানে অনেক পাতা পড়ে এবং আবর্জনা জমে আছে। সে আবর্জনাটি জমে থাকার কারণে তিনি এর উপর দিয়ে যেতে পারবে না। তো তাকে একটি ঝাড়ু দিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে দেওয়ার জন্য বলা হলো। তো তিনি বললো, আচ্ছা ঠিক আছে, আমি পরিষ্কার করে দেব। তো তিনি তার কথা মতো রীতিমতো সেই জায়গাটি পরিষ্কার করলেন। এরপর তিনি বললেন যে, বন্ধু, আমাকে যদি মুক্ত করতে চাও তাহলে তুমি তোমার মন থেকে দোয়া করতে হবে এবং পড়তে হবে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 4 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার। তুমি যদি পড়ো তাহলে আমি তোমার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করব। এই কথা তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি করব। ওই জিনটা কিন্তু আসলে মুসলিম ছিল। আমরা অনেকে হয়তো জানি আমাদের ধর্মের মধ্যে, আমাদের মানব জাতিতে কয়েকটা ধর্ম আছে। আমাদের মধ্যে যেমন ধর্মের আলাদা আলাদা রয়েছে, ঠিক তেমনি তাদেরও ধর্মের মধ্যে আলাদা আলাদা রয়েছে। তো সে এরকম মুসলিম ধর্ম থাকাতে সে নামাজ পড়তো, ধার্মিক ছিল। সে কিন্তু জুমার নামাজের মধ্যেও ওই জিনটিকে দেখতো সোহেম ভাই। অন্য কেউ না দেখলেও তিনি ঠিক দেখতো, জুমার নামাজের মধ্যে অনেক সময় দেখতো ওই জিনটিকে। তিনি কি করলেন, তার কথা মতোই সবকিছু ঠিকঠাক করলেন। তার মনের মধ্যে একটি কথা বারবার ঘুরপাক খাচ্ছিল। তিনি ভাবলেন যে তাকে দেখার খুব ইচ্ছে। তারপর আবার ভাবলেন যে না, যদি দেখতে চায় তাহলে যদি কোনো ক্ষতি করতে করে, যদি সেটা অনেক কি ভেবে তিনি আর প্রশ্নটা করলেন না। তারপর আবার ভাবলেন, যাই হোক না কেন, আমি তাকে কথাটা বলি, দেখি সে কি বলল। আরেকটা কথা বলে রাখি, তিনি কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন সহযোগিতা নিতে চাইতেন। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, সে তো আটকে গিয়েছিল একটা জায়গার মধ্যে, তো ওই জায়গায় কিভাবে থেকে সাহায্য করতো? ওই জায়গা থেকে তিনি সাহায্য করতে পারতেন তাকে। অনেক কঠিন কাজ নাকি
তাকে একটু সহযোগিতা করেছিলেন বিভিন্ন কাজে। সে জায়গার মধ্যে থেকে তিনি সে কাজগুলো করতেন। যেমন আমাদের পরিবারের মধ্যে আমাদের একটা যেই বন্ডিং আছে, যেই নিয়ম শৃঙ্খলা আছে, যেমন আমাদের পরিবারের পিতামাতাদের মাতাদের বা কর্তাদের ছাড়া জিজ্ঞাসা না করে কোনো জায়গায় যেতে পারি না, ঠিক তেমন যেন তার একটা গার্ডিয়ান হিসেবে হয়ে গিয়েছিল সেই জিনটি সোহেম ভাইয়ের। সোহেম ভাই একটা গার্ডিয়ান ছিল, তার হিসেবে হয়ে গিয়েছিল। তখন তিনি উপলব্ধি করলেন যে তিনি কাজটা ঠিক করেননি। প্রায় 6-7 মাস তাকে আটকিয়ে রেখে তিনি তার মধ্যে সেই অনুশোচনাটা এনেছিলেন। কিন্তু একই ব্যাপার ছিল, প্রথম অবস্থায় তিনি ভেবেছিলেন যে যদি ছেড়ে দেয় তাহলে অনেকদিন কোনো মানুষকে কোনো ক্ষতি করতে পারে সেভাবে। কিন্তু পরবর্তীতে তিনি এটা ভাবলেন যে এতদিন রেখে তিনি সঠিক কাজ করেননি। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে তিনি 7-5 না ভেবে তাকে বলেই ফেললেন যে তোমাকে আমি দেখতে চাই, তোমার রূপে আমি ভালো একটা, তোমার রূপটা আমি দেখতে চাই। তারপর তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটি আবদার পূরণ করব। তিনি একটি রূপ নিলেন। তারপর সোহেম ভাই যা দেখলেন যে একদম সেম সেই লোকটি একজন মানুষের মতো। তারপর তারা মুসাফা করার পর কোলাকুলি করলো। একদম সেই জিনটি চোখে অশ্রু ফেলল, কারণ একটা জায়গার মধ্যে ছিল অনেকদিন, দীর্ঘদিন থাকার পরে তার সাথে ভালো একটি সম্পর্ক হয়ে গিয়েছিল, একটি মায়া কাজ করছিল, যার কারণে তার চোখে দিয়ে পানি চলে আসে। তারপর তিনি চলে যাওয়ার সময় বললেন যে তুমি যখন আমাকে স্মরণ করবে তো তাকে যাতে স্মরণ করার জন্য তার হাতে একটি আয়না দিয়েছিল, আয়নার মতো। যখন তুমি এটাকে হাতে নিয়ে 3 বার আমার নাম বলবে, তখন আমি তোমার সামনে এসে হাজির হব। তো সেটা বলে তিনি সেই জায়গা থেকে চলে যায়। সোহেম ভাই এই আয়নাটিকে তার সাথে রাখিনি, কারণ তিনি ভেবেছিল যদি তাকে আবার ডাকার পর যদি ওই লোকটি আবার তাকে কোনো ক্ষতি করে, তো সেটা ভেবে তিনি এই আয়নাটিকে আর তার সাথে রাখিনি। তিনি আয়নাটিকে তার সাথে রাখিনি এই কারণেই। তো তিনি পরবর্তীতে উপলব্ধি করতে পারলেন যে আসলে তার আয়নাটি রাখা উচিত ছিল, কারণ আয়নাটি রাখলে তার সাথে যদি যোগাযোগ করতে পারতেন পরবর্তীতে, তাহলে হয়তো অনেক কাজ তিনি করতে পারতেন, অনেক গরিব দুঃখীদের তিনি সাহায্য করতে পারতেন, এটা ভেবেছিলেন। তো এই ছিল প্রাথমিক স্টেজের ঘটনা। তারপর বিয়ের আগে তার আর কোনো ঘটনা ঘটেনি। 2012 সালে তিনি বিবাহবদ্ধ আবদ্ধ হন। তো সেটা এরপরে তার সাথে ঘটেছিল আর কি অন্যরকম ঘটনা। তো সেই ঘটনাটি আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদেরকে সেন্ড করব, যদি রাসেল ভাই এই ঘটনাটি আপনি প্লে করেন। এটি একদম সম্পূর্ণ সঠিক ঘটনা। সো বিয়ের পরে তার যে ঘটনাটি ঘটে তার মধ্যে অনেক ক্লাইম্যাক্স রয়েছে। যদি এই ঘটনাটি প্লে করেন তাহলে আমি পরবর্তীতে ওই ঘটনাটি সেন্ড করব। তো আশা করি ভালো থাকবেন। সবাইকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell.
সারা সপ্তাহ জুড়ে আপনাদের পাওয়া ঘটনাগুলো নিয়ে রিসার্চ করি এবং আমরা চেষ্টা করি যে সবচেয়ে ভালো ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আমাদের প্রতি একটা পরীক্ষা দেওয়ার সময় আপনারা কি বলবেন, আপনাদের পছন্দ হচ্ছে কি না হচ্ছে, এইটা একটা বিরাট টেনশন কিন্তু। এবং আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত, আমি লাস্ট 10 বছর ধরে আপনাদের সাথে আছি এবং আমি প্রতিটা মুহূর্তে আপনাদের সাথে থাকছি এবং আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি। এবং আমার এই কাজটি একেবারেই শখের নয়, কিন্তু এটি আমার রেগুলার কাজ। আমি সপ্তাহ জুড়ে এই কাজটি করি। এমন নয় যে আমি জাস্ট মনে হলো তাই জন্য এই কাজটি শুরু করে দিলাম। এর পেছনে একটা প্রিপারেশন আছে, আমার 10 বছরের এক্সপিরিয়েন্স আছে। তারপরেও এখনো ভয় লাগে যে আপনারা পছন্দ করবেন কিনা। পরীক্ষা আসলে যেরকম টেনশন হয়, আমারও সেরকম টেনশন হয়। আর যেই মুহূর্তে আপনারা বলেন আজকের ঘটনা ভালো হয়েছে, সেই মুহূর্তে আমার সব ভয় কেটে যায়। আপনারা অনেক ভালো এবং আপনারা সবসময় কাছে আছেন, সাথে আছেন, পাশে আছেন বলেই এই সামনে এগিয়ে চলা। আমাকে অবশ্যই জানান যে আপনারা এই ঘটনাটি কেমন লাগলো সেটা, এবং সেই সাথে আপনারা যারা স্টুডিওতে আসতে চান তারা অবশ্যই আমাদের ইমেইল করে জানান। আমাদের মডারেটরদের জানান যে আপনি ইন্টারেস্টেড, তারা আপনাকে ইনস্ট্রাকশন দেবে, তারা আপনাকে গাইড করবে যে কিভাবে আপনি স্টুডিওতে আসতে পারবেন। এবং আমরা লাইভ শো শুরু করছি, সুতরাং এটা একটা বিরাট ব্যাপার, কিন্তু আপনাদের সহযোগিতা কাম্য এবং আমরা আশা করব যে আপনারা সেই সহযোগিতা আমাদের করবেন। তো যাই হোক, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এখন আমরা নেক্সট ঘটনায় চলে যেতে চাই। এই ঘটনাটি যখন ঘটে সে সময় হয়তো অনেক ঘটনাই ঘটতো, আমার তাই ধারণা ছিল। এই ঘটনাটি ল্যান্ড ফোনের সময়ের ঘটনা, তখন অনেক ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। কিন্তু অবাক হই যে এখনো এই ঘটনা ঘটে। আমরা শুরু করেছিলাম ভয়ের ঘটনা সেই 10 বছর আগে, এখনো পর্যন্ত চলমান এবং এখনো পর্যন্ত নতুন নতুন ঘটনা পাচ্ছি আমরা। আমার কাছে মনে হয় অনেক রাইটারেরও এতদিন পর্যন্ত ঘটনা বানিয়ে লেখা সম্ভব না। তার মানে কি? তার মানে এই ঘটনাগুলো আসলেই ঘটে, এই ঘটনাগুলো আমাদের চারপাশে আছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, সবসময় ভালোর দলেই। আমিও ভালো আছি। ভূত.com এর সকল শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। তো আমি বেশি না বাড়ি, আমি আমার ঘটনাতে চলে যাই। সময়টা 2010 কিংবা 11-এর দিকে। আমি তখন ক্লাস 6 অথবা 7-এ পড়ি। তো সময়টা ছিল রোজার সময়। তো রোজার সময় ছিল, তো আমি, এটা আমার আর আমার আরেক কাজিনের ঘটনা। তো ও হচ্ছে আমার সমবয়সী। তো আমরা হচ্ছে গিয়ে, আমাদের বাসাটা এমন ছিল যে এক বাসা থেকে আরেক বাসা দেখা যায়। তো একদিন হঠাৎ রিকোয়েস্ট করে বললো যে আয় আমরা একসাথে থাকি রাতে বেলা। তো আমিও চিন্তা করলাম ঠিক আছে, রাতে বেলা একসাথে থাকা যায়। তো আমি যথারীতি তখন ক্লাস মানে পড়ালেখা শেষ করে এরপর রাতে 10টার দিকে বা এমনই 9টা-10টার দিকে ওদের বাসায় গেলাম। ওদের বাসায়, আমাদের বাসা থেকে ওদের বাসায় হেঁটে যেতে কাইন্ড অফ জাস্ট 2 মিনিট লাগে। তো ঠিক আছে গেলাম। যাওয়ার পর যেহেতু তখন রোজার সময় ছিল, আমরা তেমন কিছু খাওয়া দাওয়া করিনি রাতের বেলা। তো আমরা টিভি দেখছিলাম, এর মধ্যে সবাই শুয়ে পড়েছে। তো আমরা ইউজুয়ালি দুজন একসাথে থাকলে যেটা হয় যে রাতের বেলা টিভি দেখা হয় বা আড্ডা দেওয়া হয়। তো সেইভাবে সবাই, বাকি বাসার সবাই শুয়ে পড়েছিল। তো আমি ঘটনা শুরু করার আগে আমি একটি ছোট বর্ণনা দিয়ে দিই যে বাসায় ঘটনাটি ঘটেছে। সেটা হয়েছে যে ড্রয়িং রুমের বরাবর হচ্ছে একটি রুম ছিল, আর ড্রয়িং রুম থেকে হাতের ডান দিকে হচ্ছে আমার কাজিনের রুম ছিল। তো আমরা বেসিক্যালি ঘটনাটি ড্রয়িং রুম কেন্দ্র করেই। তো আমরা ড্রয়িং রুমে বসে বসে আড্ডা দিচ্ছি, সবাই কিন্তু ঘুমিয়ে গেছে। তো আমরা আড্ডা দেওয়ার সময়ের মধ্যে হঠাৎ করে রাতের 2টা কিংবা 1:45-টার দিকে এমন একটা শব্দ পেলাম। তো যেহেতু আমি আর ও ঘরের মধ্যে আড্ডা দিচ্ছি, দরজা লাগানো ছিল, টিভি ছাড়া ছিল শুধু। তো আমরা 2 বোন আড্ডা দিচ্ছিলাম। তো ভেবেছি যে অন্য কেউ হয়তো উঠেছে, তো আমরা যে দেখি কে উঠেছে। তো আমি জাস্ট দরজাটা খুলে একটু ফাঁকা করে দেখলাম যে কেউ উঠেছে আর কি। এর মধ্যে দেখলাম যে বরাবর যে রুম ছিল, ওদের বরাবর রুমেই থাকতো হচ্ছে ওর দাদা এবং দাদি। তো দেখলাম যে দাদা উঠেছে। দাদা রাতের বেলা উঠতেই পারে, অনেক সময় পানি খেতে উঠে বা আমরা নানা কারণে উঠি রাতের বেলা।
ওয়াশরুম ব্যবহার করতে হলে। তো দাদা উঠেছে যখন, তো দাদার সাথে আমাদের সম্পর্কটা এরকম ছিল যে আমরা অনেক মানে দুষ্টামি করতাম, যেহেতু দাদা, তারপর হচ্ছে মানে আমাদেরকে অনেক আদর করতেন। তো দাদা উঠেছে, আমি যে দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি কোথায় যাচ্ছেন, আমরা তো টিভি দেখতেছি, আপনি আসেন আমাদের এখানের সাথে টিভি দেখেন। তো দাদা হচ্ছে গিয়ে আমি দাদাকে ডাক দেওয়ার আগে যখন দেখলাম যে দাদা অ্যাকচুয়ালি দাদার মুভমেন্টটা ছিল হচ্ছে আমি আর কাজিন যে রুমে ঘুমানোর কথা, মানে কাজিনের রুমে, সেই রুমের দিকে উনি যাচ্ছিলেন। তো আমার কথা শুনে দাদা আমার দিকে ফিরে তাকালেন, ফিরে থেকে তাকিয়ে জাস্ট আমার রুমের দিকে মানে ড্রয়িং রুমের দিকেই আসছিলেন। তো আমি খুব মজার ছলে বললাম যে দাদা আমরা তো টিভি দেখতেছি, আসেন আমাদের সাথে বসে টিভি দেখেন। তো এর মধ্যে ঠিক আছে দাদা আসতেছে, আমাদের রুমের দিকে আসছে আর কি। মানে জিনিসটা কেমন একটু খুব বেশি তাড়াতাড়িও না, আবার খুব বেশি জলদিও না, কাইন্ড অফ যে খুব রিল্যাক্সেশনের মুডে একটা। হ্যাঁ, দাদা আমাদের দিকে আসছে। তো আসার পর যেটা হলো যে আমি আর কাজিন যেহেতু রুমের মধ্যে ছিলাম, মানে ভিতরে ছিলাম। তো দাদা আসার পর সে দেখলাম যে তার এক হাত দিয়ে আমার ডান হাতের কবজি ধরেছে, মানে তার এক হাত দিয়ে আমার ডান হাতের কবজির ওখানে ধরেছে অনেক শক্ত করে, প্লাস হচ্ছে আরেক হাত দিয়ে রুমের দরজাটা বন্ধ করছে। তো তখন আমার এক মুহূর্তের জন্য মাথায় আসলো যে রুমের দরজা কেন বন্ধ করছে দাদা। তখন আমি হচ্ছে অনেক ছোট, মানে ক্লাস 6-7 বলতে তখন আমি অনেক ছোট। তখন আমার মাথায় অন্য কোনো কিছু চিন্তা আসার আগে বললাম যে মানে রুমের দরজা বন্ধ করছে এত রাতে বেলা, মানে জিনিসটা একটু ফিসি ফিসি লাগছে। প্লাস দাদার বয়সটা বলি, দাদার বয়স কম হলেও তখন 90-এর কাছাকাছি বা 85 আমি যদি ধরি। তো 85 বছরের একজন বৃদ্ধার হাতে এত জোর কখনোই থাকবে না, সে এত জোরে আমার হাতটা ধরেছে, আই ক্যান ফিল। সো এরপর কি হয়েছে, দাদা যখন দরজা লাগানোর চেষ্টা করছে, তো আমি র্যান্ডমলি দাদার সাথে কথা বলতেছিলাম যে দাদা কি হয়েছে, বা আপনি আসেন বসেন আমাদের সাথে। তখনও আমি দুষ্টামির মুডেই আসছি। এর মধ্যে কি করেছে আমার কাজিনটা, কি করেছে সামহাও, যখন দাদা মানে আমার আর দাদার কনভারসেশন হচ্ছিল, সামহাও সে এই রুম থেকে বের হয়ে ওর রুমের দিকে চলে গেছে। তো ওর রুমের আর ড্রয়িং রুমের ডিস্টেন্সটা কাইন্ড অফ কত একটা রুমের মতো মানে 7-8 ফিটের মতো ডিস্টেন্স হবে ওর রুমের মধ্যে আর ড্রয়িং রুমের মধ্যে। তো ও কিন্তু চলে গেছে। তখন আমার চিন্তা হচ্ছে আমি কিভাবে এখান থেকে বের হব, কারণ এটা খুব আনবিলিভেবল, মানে যেই জিনিসগুলো হচ্ছে আমার সাথে। দাদা মেন কথা হচ্ছে দাদা কোনো রিপ্লাই দিচ্ছে না। আমি দাদার সাথে অনবরত কথা বলছি, কিন্তু দাদা কোনো রিপ্লাই দিচ্ছে না। তো এরপর হচ্ছে আমি হাতটা ছেড়ে, আল্লাহর কি রহমত আমি জানি না, আমি হাত ছেড়ে দৌড় দিয়ে ওর রুমে যে ড্রয়িং রুম থেকে ওর রুমে যে দরজাটা লাগিয়ে জাস্ট আমি কাঁপা শুরু করেছি যে মানে কি হলো, মানে কি হচ্ছে। তো আমি আমার কাজিনকে জিজ্ঞেস করলাম তুই আমাকে রেখে কেন চলে আসলি। তো হি ওয়াজ লাইক যে আমি বের হওয়ার পর তোমাকে নিয়ে আসতাম। তো ও মানে এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো যে অ্যাকচুয়ালি কি হচ্ছিল। তো আমরা চলে আসার পর এর একটু পরে ড্রয়িং রুমে, যেহেতু আমরা বললাম যে ড্রয়িং রুমে আমরা আড্ডা দিচ্ছিলাম, টিভি দেখছিলাম, তো সেখানে আবার একটা টেলিফোন সেট ছিল। তখন আর কি ল্যান্ডলাইন আমরা যেগুলো ইউজ করি, তখন ল্যান্ডলাইন ছিল। তো ল্যান্ডলাইন বেজে উঠলো রাতের, তখন মানে অলমোস্ট 2টা বেজে গেছে। তো ভাবলাম ল্যান্ডলাইনের মধ্যে এত রাতে বেলা ফোন দেওয়ার তো কোনো মানুষ নাই, এত রাতে বেলা কেন ফোন বাজবে। তা আমরা আরো নার্ভাস হয়ে গেছি যে এত রাতে বেলা কি ফোন দিল, আমরা কি উঠে ফোন ধরবোই কিনা বা যাবো কিনা, এই সাহসটুকু আমাদের আর হচ্ছে না। তো এরপর অলমোস্ট এমন মানে এত ভয় করছিল, ভয় কাট মানে আর এখান থেকে হিল করার কোনো কিছু পাচ্ছিলাম না যে আমরা কাউকে ডাক দিয়ে বলবো কাহিনী বা এরকম কোনো কিছুরই সাহস হচ্ছে না। তো একটু সাহস সঞ্চার করলাম, যেহেতু রোজার দিন আর এটা 2:45টার দিকে সবাই উঠে যায় সেহরির জন্য। তো সেহরির জন্য যখন উঠলো সবাই, তখন আমরা দেখলাম সবকিছু নর্মাল বলতে আমরা যে সোফার রুমে ছিলাম সেখানে টিভি দেখছিলাম, সেখানে সবাই যে খাওয়া দাওয়া করছে, মানে ইউজুয়ালি সেহরির সময় তারা টিভি দেখে মানে দেখা যায় যে টিভির সামনে বসে বসে খাওয়া দাওয়া করে আর কি। তো সেখানে দেখলাম দাদাকেও সে নর্মালি খাওয়া দাওয়া করছে, আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। তো আমার আর সেদিন আর খাওয়া দাওয়া মানে সেহরিটা আর খাওয়া হলো না, মানে আমার ভালো লাগছিল না। আমার কথা হচ্ছে আমি কতক্ষণে বাসায় আসবো। তো আমি আমার কাজিনকে বললাম যে আমি এখনই বাসায় যেতে চাই। তো আমাকে বললো দরকার নেই এখন না, তো তুমি এখন কিভাবে যাবে। আমি বলছি না, আমার বাসায় মানুষ উঠছে সেহরি খাওয়ার জন্য, আমি চলে যাবো। তো
বলছে না থাক, আমি সকালবেলা উঠায়, তুমি সকালবেলা উঠেই চলে যাবা, এখন রাতের বেলা গেলে দরকার নেই। তো আচ্ছা ঠিক আছে। তো এরপর সবাই যখন উঠলো, সবকিছু সিচুয়েশন খুব নর্মাল, মানে তখন একটু সাহস সঞ্চয় হলো। তো সেদিন চলে গেল, সকালবেলা উঠে আমি বাসায় চলে আসলাম। তো ওই দিনের কাহিনী বা ওই দিন রাতের বেলার কাহিনী আমি কাউকে বলিনি। তো 2 দিন পর আমার সেই কাজিন আমার বাসায় আসছে। তো বাসায় আসার পর বললো যে তুমি কি কাজিন, মানে কথা কি কাউরে বলছো নাকি? তা আমি বললাম না, আমি তো কাউকে বলি নাই, কিন্তু আমি কি বলবো। তো বলতেছে শোনো তাহলে আমি তোমাকে একটা কথা বলি, আসলে ওই দিন রাতের যা হয়েছে আমি জানি, এটা বললে তুমি আরো ভয় পেয়ে যাবা। আমি বলছি কি হয়েছে? বলে কি আসলে মানে দাদা উঠে নাই সে রাতের বেলা। বলছি কেন? তাহলে আমরা কার সাথে কথা বলছি? বলে কি অ্যাকচুয়ালি দাদা উঠে নেই, কারণ দাদু যখন ঘুমায় মানে দেখা যায় যে দাদা যখন উঠবে তখন দাদুকে পার হয়ে উঠতে হয়। তো যেটা হয় যে দাদা উঠলে অবশ্যই দাদু বুঝবে। তো আমরা যখন দাদুকে জিজ্ঞেস করেছি যে দাদু তুমি কি মানে রাতবেলা উঠা হয়েছিল কিনা, তখন দাদু বলছে যে না উঠে নেই, আমরা উঠেই নেই, আমরা সেরির আগে কেউই উঠে নাই। প্লাস হচ্ছে আমরা আরো শব্দ পাইছি যে তোরা টিভি দেখতেছিলি, তো আমরা তো উঠি নাই। আর উঠলেও তো আমি বুঝতাম, তোর দাদা উঠলে আমি বুঝতাম, কারণ আমাকে পার হয়ে তো তার নামতে হবে খাট থেকে। তাদের আবার অনেক বড় পালং ছিল, উঁচা পালং, আগের দিনের যে পালং গুলো থাকে। তো চিন্তা করলাম তো ওটা কে ছিল। তো বলছে না আমরা তো যখন, তারপরেও আমাকে আমরা অনেক ক্যালকুলেশন মেলানোর চেষ্টা করলাম যে আমরা যখন সেহরির সময় উঠেছিলাম তখন দেখলাম যে সবকিছু নর্মাল। তখনই তো দাদাও খুব নর্মাল, বা সবকিছু সচরাচর যেভাবে চলে, যেরকম পরিবেশ থাকে সেরকম পরিবেশে। তো সেখানে কে ছিল? দাদা ছিল না। প্লাস হচ্ছে গিয়ে মানে একটা বৃদ্ধ মানুষের এত শক্তি কখনোই আমি জানি না কখনো হতে পারে কিনা। আমি যখন আমাকে হাত ধরেছে আমার মনে হয়েছে যে আমি হাতটা ছুটাতে পারবো না। আর এরকম বিহেভিয়ারের কোনো মানে হয় না, কারণ এসে দরজা লাগানোর পর তার মুখে র্যান্ডমলি একটা মুচকি হাসি ছিল। সে কিন্তু কোনো কথা বা কোনো কনভারসেশন আমাদের সাথে বাড়ায়নি বা কোনো কনভারসেশন আমাদের সাথে করেনি, তার মুখে একটা মুচকি হাসি ছিল। তো ব্যাপারগুলো আমাকে আরো বেশি, মানে তখন চিন্তা করলাম যে আসলে দাদা ছিল কিনা বা এটা কে ছিল। তো এরপর হচ্ছে এই কথা শোনার পর আমি আরো ভয় পেয়ে যাই যে অ্যাকচুয়ালি ওটা দাদা ছিল না। তো এরকম অনেকদিন পর দেখলাম যে ও নিজেই বললো যে আমাদের বাসায় এরকম আসলে অনেক ঘটনা হয়, আমি আসলে তোমাকে বলি নাই কখনো যে তুমি ভয় পাবা বা তুমি আমাদের বাসায় থাকতে আসবা না, কিন্তু আমাদের বাসায় এরকম র্যান্ডমলি অনেক ঘটনা হয়। যেমন হচ্ছে আরো কিছু ঘটনা আছে, ছোটখাটো ঘটনাগুলো, কিন্তু ইনশাল্লাহ আরেকদিন পাঠাবো সে ঘটনাগুলো। আমার ঘটনাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন রাসেল ভাই। আর food.com নতুন করে চালু করার জন্য ধন্যবাদ, কারণ এখানে দেখা যায় অনেক সময় আমি আগের সময় না হওয়ার জন্য ভূত FM শোনা হতো না, কিন্তু food.com এ যেহেতু রেকর্ডেড থাকে তখন আমি আমার সময় মতো শুনতে পারি, বা দেখা যায় আমরা কাজিনরা একসাথে নাইট স্টে করলে সেখানে শুনতে পারি। এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। সবাই ভালো থাকবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক বেশি আনন্দ দেবে, এবং এটি আমাদের লিসেনারের পাঠানো একটি ঘটনা। এবং এই সপ্তাহে আমরা প্রচুর পরিমাণে ঘটনা পেয়েছি যেগুলো ইমেল পেলে আমার সবসময় ভালো লাগে, এবং আজকেও ইমেল পেয়ে আমার ভালো লাগছে এবং আশা করছি যে আপনাদেরও ভালো লাগবে। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আমার একটা আগের সব পরিচয় দিয়েছেন এবং সবকিছু বলেছেন, এবং নতুন শো তিনি বলছেন যে কিন্তু আপনার অসীম চেষ্টায় নতুন করে ভূত.com আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ভালোবাসা আর শুভকামনা। আমি আপনার ইউটিউবের সকল ভিডিও দেখি। করোনা পরিস্থিতির জন্য স্টুডিওতে গিয়ে ঘটনা বলাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
আমি চাই আপনি আমার ঘটনা পড়ে শোনান। এই সত্যি ঘটনাটি শুধুমাত্র ভূত.com-এর শ্রোতাদের জন্য লিখছি। আমার লেখার মধ্যে কোনো ভুল হলে মাফ করবেন। আমার নাম রোহান খান, বগুড়াতে থাকি। এই হৃদয় হিম করা সত্যি ঘটনাটি আমার নানার কাছ থেকে শোনা, আর এই ঘটনাটি ঘটে আমার নানার সাথে। প্রসঙ্গত আমার নানার নামটা আমাকে এখানে গোপন রাখতে হচ্ছে। আমার নানারা ছিলেন দুই ভাই। আমার নানা ছিল বড়, আর একটা নানা ছোট ভাই ছিল। ঘটনার সাল ছিল 1975-76। ঘটনার জায়গাটি হচ্ছে বগুড়া, এবং বগুড়ার কোনো একটি জায়গা। সে সময় যোগাযোগ ব্যবস্থা তেমনটা ভালো ছিল না। আমার নানা শীতের মধ্যে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতেন। সেই রস দিয়ে গুড় বানিয়ে বাজারে বিক্রি করে পুরো শীতের সিজনে তার সংসার চালাতেন। আমার নানাদের বেশ অনেক খেজুর গাছ ছিল, বেশ সুখেই তাদের দিন পার হচ্ছিল, কিন্তু বেশি সুখ নাকি কপালে সয় না। নানা বিকেলে প্রতিটা গাছে মাটির হাড়ি লাগিয়ে আসতেন খেজুরের রস সংগ্রহ করার জন্য, আর ভোরে সেগুলো গাছ থেকে নামিয়ে নিয়ে আসতেন। তারপর সেগুলো গুড় আর লালি বানিয়ে বাজারে বিক্রি করতেন। আমার নানাকে রস সংগ্রহ করতে তার বন্ধু বাসেদ সাহায্য করতেন। প্রতিদিনের মতোই ভালোই চলছিল সবকিছু, কিন্তু সমস্যা হলো কিছুদিন থেকে। আমার বড় নানা আমার বন্ধু বাসেদ মিলে একদিন বিকেলে গাছে খেজুরের রস নামানোর জন্য মাটির হাড়ি লাগাচ্ছিলেন। বিশাল বড় একটা পুকুরের পাড় দিয়ে সেই খেজুর গাছগুলো, আর গাছগুলো থেকে পুকুর পাড় থেকে একটু দূরে জঙ্গলে। আমার নানা সেই জঙ্গলে গাছে মাটির হাড়ি লাগিয়ে বাসায় ফিরলেন, আর খুব ভোরে উঠে গেলেন সেই রস সংগ্রহ করতে। কিন্তু হাড়ি গাছ থেকে নামানোর পর দেখলেন পুরো হাড়ি ফাঁকা, একটুও রস নেই। আর আমার নানা অবাক হয়ে গেলেন, এত শীত আর কুয়াশা, তবু একটু রসও হাড়িতে জমা হয়নি। কিন্তু অবাক করা বিষয় এটা যে শুধুমাত্র জঙ্গলের ভেতর যে গাছগুলো, শুধু সেই হাঁড়িগুলো ফাঁকা, আর পুকুর পাড়ের গাছগুলোর হাঁড়িতে রস ভরে গেছে। আমার নানা 7-5 না ভেবে আবার বিকেলে গাছগুলোতে মাটির হাড়ি লাগিয়ে আসেন, কিন্তু আবার সেই একই ঘটনা ঘটে। পুকুর পাড়ের গাছগুলোতে হাড়িতে রস ভরে যায়, আর জঙ্গলের গাছগুলোতে হাঁড়ি ফাঁকা। তখন আমার নানা ভাবলো, হয়তো এইটা কেউ দুষ্টুমি করে রাতে জঙ্গলের খেজুরের রসগুলো চুরি করে খাচ্ছে বা নিয়ে যাচ্ছে, কিন্তু আশেপাশে কোনো বাড়িঘরও নেই। তখন নানা আর বন্ধু মিলে ঠিক করলেন তারা 1 সপ্তাহ পর রাতে কিছুটা সময় পাহারা দেবেন। যেই ভাবা সেই কাজ। প্রথম সপ্তাহে আমার নানা পাহারা দিলেন, কিন্তু কিছুতেই কোনো সমাধান পাচ্ছিলেন না। পরের সপ্তাহে নানার বন্ধু একাই ঠিক করলেন যে রস চুরি করে তাকে হাতে নাতে ধরবেন, এবং সেইভাবে তিনি হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে সেই জঙ্গলে গেলেন পাহারা দিতে। সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না। ঠিক করেন বাড়িতে ফিরে আসবেন। হঠাৎ তিনি খেয়াল করলেন কেউ একজন গাছে হামাগুড়ি দিয়ে উঠছেন। তিনি ভাবলেন, আজ তোর একদিন কি আমার একদিন। এইভাবে তিনি লাঠি আর হারিকেন নিয়ে এক দৌড়ে গাছের কাছে চলে যান। কিন্তু হারিকেনের মিটিমিটি আলো আর জ্যোৎস্নার আলো যেটা দেখলেন, সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন মানুষের মতো একটা অবয়ব গাছ থেকে নেমে আসছে, আর বুঝতে বাকি রইল না যে আজ কপালে অনেক খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তিনি অনুভব করলেন তার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে। তিনি ধীরে ধীরে মাটিতে বসে যাচ্ছেন, আর সেই অবয়বটা কাছে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। তারপর তিনি এটা দেখে নিজেকে আর সামাল দিতে না পেরে সেন্সলেস হয়ে যান। তারপর তিনি নিজেকে আবিষ্কার করলেন তার নিজের ঘরে। তিনি জানতে চাইলে আমার নানা বলেন যে তিনি গাছ থেকে হাড়ি নামাতে গিয়েছিলেন, তখন দেখলেন সে গাছের নিচে তিনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন আমার নানা তাকে বাসায় নিয়ে আসেন। তারপর তার সাথে যে সমস্ত ঘটনা ঘটে সেগুলো তিনি খুলে বলেন। কিন্তু সেই ঘটনার পর থেকে বাসেদ এতটা ভয় পায় যে তার প্রচণ্ড জ্বর আসে। তাকে অনেক কবিরাজ ডাক্তার দেখানো হয়, তবুও তার জ্বর কমে না। তার কিছুদিন পরে বাসেদ মারা যায়। নানার কাছের বন্ধুর মৃত্যু নানা মেনে নিতে পারেননি। তারপর থেকে বাসেদকে সেই পুকুর পাড় থেকে একটু দূরে তাকে কবর দেয়া হয়। এই শোক থেকে বেরোতে না বেরোতেই নানার বেশ কয়েকটি দিন সময় লাগে, কিন্তু এইদিকে ঘরের খাবারও শেষ হয়ে যাচ্ছিল। তাই তাকে আবারও রস সংগ্রহ করতে যেতে হয়, গুড় বানিয়ে বাজারে বিক্রি করতে হবে সংসার চালানোর জন্য। ঘটনা এখানেই শেষ হলে পারত, কিন্তু শুরু হলো নতুন সমস্যা। আমার নানা রাতে অনেক খারাপ খারাপ স্বপ্ন দেখতে শুরু করলেন।
তার বন্ধু বাসেদ তাকে স্বপ্নের মধ্যে নিয়ে যেতে আসে। জানালায় ঠক ঠক আওয়াজ, একা একা দরজা খুলে যাওয়া, তারপর নানা এসব কথা তার পরিবারের সঙ্গে শেয়ার করেন। পরিবারের সবাই তাকে বলেন বন্ধুর কাছের বন্ধুর মৃত্যু হলে অনেকে মেনে নিতে পারে না, আর সেটা আমার নানাও মেনে নিতে পারছেন না। এইসব মনের ভুল বলে সবাই ভুলে যেতে বলেন, কিন্তু নানা বুঝতে পারেন এটা কোনো ভুল না। তারপর থেকে নতুন সমস্যার মুখোমুখি হতেন তিনি। রাতে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে গেলে পেছন থেকে বাসেদের কণ্ঠে কেউ ডাকে। আগের মতো হাড়িতে রস হয় না, এদিকে শীতও শেষ হয়ে আসছিল। এখন নানা ভাবল যে আর কিছু রস সংগ্রহ করবেন না তিনি। নানা সেই রাতে রস সংগ্রহ করতে গিয়ে যা দেখলেন সেটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। মানে ওই দিনের পরে তিনি রস সংগ্রহ করতে হতে চাননি। তিনি দেখলেন তার বন্ধুর কবরের ওপরে ছোট্ট একটা আলো নিভছে, জ্বলছে, দূরে আসছে, কাছে যাচ্ছে। এই সব দেখে তিনি তাড়াতাড়ি করে রসের হাড়ি সংগ্রহ করতে শুরু করলেন। কিন্তু সময়টা যেন খুব কম ছিল। হঠাৎ তিনি দেখলেন কবরের পাশে কেউ একজন একটা সাদা কাপড় পরে বসে আছে। পরিষ্কার জ্যোৎস্নার আলোতে তিনি স্পষ্ট বুঝতে পারলেন নানা বাসায় যাওয়ার জন্য রওনা হতেই তাকে পেছন থেকে বাসেদের কণ্ঠে কেউ ডেকে উঠল, মাজেদ, আমায় ছেড়ে যাস না। নানা চমকে গিয়ে পেছনে তাকাতেই দেখেন বাসেদ নানার ঠিক পেছনে। নানা ভয়ে এই মাঘ মাসের শীতেও শরীর পুরো ঘামে ভিজে গেল। হঠাৎ বাসেদ তার হাত ধরে বলছে, আমার সাথে চল, আমার একা থাকতে কষ্ট হচ্ছে, তুই আমার সাথে চল, আমি তোকে নিয়ে যেতে এসেছি। এই কথা শোনার পর আমার নানা নিজেকে আর ধরে রাখতে পারলেন না। কখন তিনি সেন্সলেস হয়ে গেছেন তিনি নিজেও বুঝতে পারেননি, তিনি নিজেও জানেন না। কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে দূর থেকে ফজরের আজান শোনা যাচ্ছে, তখন তিনি আবিষ্কার করলেন তাকে তার নিজের বাড়িতে। হুজুরকে সব ঘটনা খুলে বলার পর তিনি বলেন ওটা একটা বদ জিন ছিল। বাসেদ তার নানার অনেক ক্ষতি করতে চেয়েছিল, তারই শিকার। পরবর্তীতে নানা কিন্তু তার ভাগ্য ভালো যে কিছু করতে পারেনি। তারপর সেই হুজুরের চিকিৎসাতে নানা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এটাই ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা। বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমার নানা এখনো বেঁচে নেই, আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আমার কাছে আরো অনেক ঘটনা রয়েছে, গ্রামের ঘটনা, সুন্দর ঘটনা, সময় করে লিখে পাঠাবো। আসসালামু আলাইকুম। রোহান খান, নামাজগড়, বগুড়া। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। এটাই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং আমি জানি যে আপনারা যারা শুনছেন তারা অনেকেই হয়তো বাইক চালান, এবং বাইক রিলেটেড একটা ঘটনা শুনে আসলে কেমন হয়। মাঝে মাঝে কিন্তু আমরা বাইক রিলেটেড এরকম অনেক ঘটনা পাই, তাই না? তো আমরা পরবর্তী যে ঘটনাটি শুনবো সেটি বাইক রিলেটেড একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে এবং এই ঘটনাটিও আপনাদের সমানভাবে আনন্দ দেবে। চলুন কথা না বাড়িয়ে আমরা বাইক রিলেটেড ঘটনায় চলে যাই, এবং 31 অক্টোবর মনে করিয়ে দিই হ্যালোইন। আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠান হ্যালোইন স্পেশাল এপিসোডের জন্য। যদি কেউ স্টুডিওতে এসে হাজির হতে চান তাহলে সেটাও করতে পারেন। আপনারা আমন্ত্রিত আমাদের স্টুডিওতে। আশা করছি যে আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠাবেন। চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ফাহাদ ওবায়দুল্লাহ বলছি, খুলনা বিভাগের নড়াইল জেলা থেকে। আমার গ্রামের নাম হচ্ছে মহাজন। তো রাসেল ভাই, 2014 থেকে আমি আপনাকে শুনছি, আপনার প্রোগ্রামটি শুনছি। অসম্ভব ভালো লাগে আপনার এই প্রোগ্রামটি। তো আশা করি প্রোগ্রামটি চালিয়ে যাবেন, ভূত এফএমের মতো বন্ধ করে দিবেন না প্লিজ। যাই হোক, লিসনারদের জন্য আমার একটা কথা আছে। লিসনার যারা শুনছেন সবাইকে বলছি যে অনেকে আছেন বিশ্বাস করেন না, অনেকে আছে বিশ্বাস করেন। তো আমি একটা কথাই বলতে চাই যে এগুলা যাদের সাথে ঘটে, যারা এক্সপেরিয়েন্স করে, একমাত্র তারাই বুঝে আসলে এগুলা আসলেই ঘটে কিনা। আর আমিও রাসেল ভাইয়ের মতো একটা কথা বলবো, বিশ্বাস করা না করা একমাত্র আপনারই ব্যাপার, সম্পূর্ণ আপনার ব্যাপার। তো যাই হোক, আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনার দিন আমাদের একটা পিকনিকের প্রোগ্রাম হয় বাজারে। তো আমরা 10-12 জন ফ্রেন্ড মিলে পিকনিকটা করছি। তো রান্না বান্না তখনও 10টা বাজে, আরো মিনিমাম 1 ঘন্টা লাগবে রান্না বান্না শেষ হইতে। তো ভাবলাম যে এই সময়টা লেটস হ্যাভ আ রাইড। আমাদের একটা পালসার বাইক ছিল,
তো আমি আর আমার একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে প্লাবন, আমরা দুজন মিলে একটা আমাদের গ্রামের ভিতর দিয়ে মেইন রোড, ভাবলাম যে ওই রোডটাতে আমরা একটু স্পিড অ্যাচিভ করার ট্রাই করি, কতটুকু উঠে, মানে এই বয়সটাতে এই এজটাতে যা হয় আর কি, যদি ওটা ঠিক না। তো তো আমাদের গাড়ি আমরা চালাচ্ছি প্রায় 95 প্লাস। তো আমাদের ওই রাত 10টার সময় প্রায় কি পুরোই ফাঁকা হয়ে যায় পুরো রোডটা। তো আমরা এরকম স্পিডে চালাচ্ছি, তো আমি রাইড করতেছিলাম। তো আমাদের এখানে একটা গ্রাম আছে, নাম হচ্ছে মাটিয়াডাঙ্গা। তো মাটিয়াডাঙ্গার তিনটা রোডের একটা জয়েন্ট আছে, জয়েন্টের ওখানে একটা বট গাছ, আর বট গাছের আগে বেশ কিছু বাঁশ ঝাড়, লাইক দুই পাশ থেকে উঠে পুরো রোডটাকে একদম কভার করে দিছে, বেশ খানিকটা জায়গা এরকম কভার করার। তারপর হচ্ছে বট গাছটা 3টা মাথার মোড়। তো ওই বাঁশ বাগানের ওই জায়গাটা এসে আমাদের বাইক টোটালি ইঞ্জিন অফ হয়ে যায়, হেডলাইট অফ হয়ে যায়, টোটালি আমরা সেকেন্ডের ভিতরে ব্ল্যাঙ্ক আউট। তো রোডটা আমার পরিচিত, ওইখানে একটা মোড়ও ছিল। যাই হোক, মোড়টা আমি কোনোভাবে ওই 95 স্পিডে, বেশ অন্ধকার, কিন্তু ওই সিচুয়েশন আমি কন্ট্রোল করে থামাইতে বট গাছের নিচে এসে গাড়িটা থামাইছি। তো ওকে বললাম নাম, আমরা দুইজনই আসলে পুরাই ভয় পেয়ে গেছি, আসলে কি হলো এটা মোটেও পসিবল না, এটা পালসার বাইক, এটা মোটেও পসিবল না। ইঞ্জিন অফ হইতে পারে, ইঞ্জিনের আরপিএম ক্রস করে গেলে বন্ধ হইতে পারে, বাট হেডলাইট তো ব্যাটারির সাথে, যাই হোক কানেকশন তাও অফ হয়ে যাওয়ার কোনো স্কোপ নেই। তারপর হয়েছে, তো আমরা ট্রাই করতেছি বিভিন্নভাবে বাইকটা স্টার্ট দেওয়ার জন্য, বাট সেলফোন নিচ্ছে না, কিকেও নিচ্ছে না, বাইকে তেল ছিল, আমরা ঝাঁকাইছি বাইকটা, কোনোভাবেই কিছু হচ্ছে না। তো এই সিচুয়েশনে আমরা ওইখানে প্রায় 10 মিনিট কভার করে ফেলছি বট গাছের নিচে, রাস্তা দিয়ে কোনো গাড়িও যাচ্ছে না যে কারো কাছে হেল্প যাবো। তো এভাবে হঠাৎ করে মোটামুটি বোঝা যাচ্ছে একটা লোক আসলো, বয়স সর্বোচ্চ গেলে 23-24 হবে, ফর্সা মতো, একটু হ্যাংলা পাতলা। তো ওই মুখে দাঁড়িয়ে আছে। তো ওই সিচুয়েশনে ওই লোকটা আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। তো উনি খুব সুন্দর আমাদের সাথে, তার এই অন্ধকারের ভিতরও তার যেন কেমন জানি বোঝা যাচ্ছে তার ফেসটা, সে একটু ফর্সা মতো বাট একটু হ্যাংলা পাতলা। তো আমাদের বলতেছে, ভাই আপনারা কার? আমি বললাম যে আমাদের পাশে অমর গ্রামে, তো এই দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে এইভাবে আমি পুরো ঘটনা তাকে খুলে বলি। তো সে বলে, আমি কি একটু ট্রাই করতে পারি, আমাকে একটু চেষ্টা করতে দিবেন? বলে হ্যাঁ শিওর, করেন। তো সে প্রথমবার হয়নি, দ্বিতীয়বার সে জানি না কিভাবে সে কিক দিয়ে স্টার্ট করে ফেলছে, যেটা আমরা 5-10 মিনিটস ধরে ট্রাই করতেছিলাম। আমি মোটামুটি বাইক সম্পর্কে আমার আইডিয়া আছে, কিন্তু আমি পারতেছিলাম না, বাট সে এসে পারছে। যাই হোক, আমাদের বললো, ভাই রাত অনেক হয়েছে, আপনারা এইসব জায়গায় চলাফেরা করবেন না কখনোই, এটা রিস্কি, জায়গাটা ভালো না। তো আমি বললাম যে ভাই আপনাকে তো চিনলাম না। আমি চিনতাম, গ্রামের লোকজনকে চিনতাম মোটামুটি। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাসা কোন গ্রামে, আপনার বাসা কোথায়? তো সে কেমন জানি আঙ্গুলটা, মানে কোনো একটা রোডের দিকেও না, একদম বাঁশঝাড়ের দিকে আঙ্গুলটা তুলছে। আমি আসলে ভেবা চেকে খাই যে আসলে কি হইলো, ওদিকে হাত করলো। তো আমি আর কোনো প্রশ্ন না করে আমি বললাম, আচ্ছা আসসালামু আলাইকুম, আসি। সে কিন্তু একজন হুজুর মনে হচ্ছিল তাকে। তো সালাম দিয়ে আমি অনেক কাজ করতে পারছি যে আসলে বিষয়টা কি হচ্ছে, বা মানে আমার কেমন জানি এবার একটু সন্দেহ হচ্ছে। তো আমি আমার ফ্রেন্ডটাকে, প্লাবনকে, জাস্ট 2 সেকেন্ড বাইকটা আমি চালাইছি, 5 হাত বা 6 হাত আমরা আগাইছি। তো ওকে আমি বললাম যে ভাই পিছনে তাকাতো। তো জাস্ট পিছনে তাকায় বললো যে, পিছনে ঘুরে বললো যে ফাহাদ বাইক জোরে টান। তো মানে টোটালি সে ওই 2 সেকেন্ডের ভিতরে হাওয়া, একদম হাওয়া, সে তাকে আমাদের দেখার কথা, কিন্তু সে 2 সেকেন্ডের ভিতরে কোন দিকে গেল হাওয়া। তো আমি বাসায় চলে আসি বাইক টেনে, ওই দিন আর পিকনিকে যাইনি। তো ভাই আমি পরে খোঁজখবর নিয়েছি, বাইকের কাছেও খোঁজখবর নিয়েছি। এটা আসলে বাইকটা ব্যাটারি থেকে কোনোভাবেই, হেডলাইট তো ব্যাটারিতে চলে, তো কোনোভাবে বন্ধ হওয়ার কথা না। তো আর একটা বিষয় হচ্ছে, গ্রামের কিছু প্রবীণ মুরব্বীদের কাছে আসলে আমি
বিষয়টা আমি মেনে নিতে পারতেছিলাম না। তো আমি যেহেতু আপনাকে আমি শুনি, আসলে আমার ইচ্ছে ছিল যে দেখি এটার গভীরে যে কি হয়। তো আমি প্রবীণদের কাছে জিজ্ঞেস করে শুনলাম যে আমাদের ওই দিক দিয়ে বাস চলাচল করে আমাদের বাসার সামনে দিয়েই, মহাজন টু ঢাকা। তো ওই রোডে এক সময় একটা ড্রাইভার দেখছে যে রোডের ভিতরে অনেক বড় একটা অজগর, লাইক অনেক বড়। তো এটা আসলে আমার শোনা, প্রবীণদের কাছ থেকে শোনা, আমার নিজের বানানো কথা না। তো এটা দেখে সে মানে কন্ট্রোল করতে যে ভয় পেয়ে যে ওই বট গাছের গোড়ায় মেরে দিছিল। ইভেন এখনো গাছে একটু হইলে বোঝা যায় যে আসলে এখানে বড় একটা আঘাত আছে গাছে। তো গাছে মেরে দেয়। তো সে তার সাইডটা বাঁচায় নেয়, তার অনেক বেশি হতাহত, মানে তার হতাহত হয়নি, সে অনেক বেশি কাটা ছেঁড়া, সবারই খুব বাজে অবস্থা ছিল। তো এটাই হচ্ছে ঘটনা। তো আমার যা মনে হচ্ছে ভাই, আমার মনে হলে কি হবে তারপরও বলি, যেমন হতে পারে যে আমরা এই যে ঘটনাটা, এই জায়গাটা আসলেই খারাপ, আমরা যেটা ফেস করছি, কোন একটা ভালো কিছু এসে আমাদেরকে সেভ করছে, আমাদের সাথে হয়তো খারাপ কিছু হতে পারতো। তো এইটা আমি জানি না এটা কোনো ভৌতিক কাহিনী কিনা, এটা কি আসলে আমার লাইফে ঘটছে, এটা আমার কাছে হরর মনে হয়েছে। লিটারেলি আমি একা একটা রুমে বসে আপনাকে বলছি, তা আমার লিটারেলি আমি ঘেমে যাচ্ছি। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভূত FM, ভূত.com, এখন তো ভূত.com চালিয়ে যান। যদি আমার এই ঘটনাটা সিলেক্টেড হয় আমাকে অবশ্যই জানাবেন। আপনার ফিডব্যাকের জন্য আমি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাসেল, ভূত.com এ। আশা করছি আপনাদের ঘটনাগুলো আজকে আনন্দ দিতে পেরেছে। সামনে হ্যালোইন, আপনাদের ঘটনার প্রত্যাশী আমরা, এবং আশা করছি যে আপনারা ঘটনা পাঠিয়ে দিবেন খুব দ্রুত। এবং সেই ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেস মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আপনাদের লেখা যেমন চমৎকার, আপনাদের অনেকের বলা চমৎকার। একটা চমৎকার ঘটনা আমি এই সপ্তাহে ফেলে দিয়েছি, যেটা ফেলে দেওয়া একেবারেই উচিত হয়নি, কিন্তু যিনি রেকর্ড করেছেন তিনি রাস্তার মাঝখানে হয়তো করেছেন, চারিদিকে অনেক হর্ন, অনেক গাড়ির আওয়াজ, দেশের বাইরে করেছেন তিনি। হয়তো ওইটুকু সময় তিনি ফ্রি মানে ছিলেন, বা ওইটুকু সময় তিনি আলাদা করে রাখতে পেরেছিলেন ভূত.com এর জন্য। আই এম রিয়েলি সরি, বাট মানে আপনারা কি হয়তো শুনতে পেতেন না। আমি তাকে রিকোয়েস্ট করেছি আবার নতুন করে ঘটনাটি একটি কোয়াইট প্লেসে রেকর্ড করে দেওয়ার জন্য। তো যাই হোক, আমাদের সামনে হ্যালোইন এবং সামনে লাইভ, সো আমরা অনেক বেশি এক্সাইটেড। আশা করছি আপনারাও এক্সাইটেড, বিকজ দিস ইজ ইউর শো অ্যান্ড মানে ইউ হ্যাভ টু বি এক্সাইটেড ফর দিস, রাইট? এবং আমি জানি যে এক্সাইটিং লাগছে আপনার কাছেও আমার মতোই। তো যাই হোক, কথা হবে আবারও আগামী সপ্তাহে। বুঝতেই পারছেন আজকে একদম শেষ সময়ে চলে এসেছি। অনেকগুলো ঘটনা আজকে শেয়ার করলাম, জানি না কেমন হয়েছে। যদি খারাপ হয় মাফ করে দেবেন, আর যদি ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই আরো বেশি আমাদের উৎসাহিত করবেন। আমার পরীক্ষা কেমন হলো জানার প্রত্যাশায় আমাদের ফেসবুক পেজে লিখতে পারেন www.facebook.com/russell.স্বাধীন। বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদে থাকুন। টাটা। Spirit, be here with me. কে তুমি? Booth.com. The fear returns.